এক্স্যাক্টলি রাত 11:59। আমি রাস্তাল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম হন্টেড বাই এয়ারটেলে। এবং আজকে আপনারা সবাই জানেন যে বাংলা 1419 সালের আজকেই শেষ ভূত এফএম, এবং আগামী ভূত এফএম একটা নতুন বছরে শুরু হচ্ছে 1420 সাল। এবং আপনাদের নিশ্চয়ই এখন অনেক প্রস্তুতি চলছে সামনের এই নববর্ষ নিয়ে বা এই নতুন বছরকে বরণ করা নিয়ে। আপনারা হয়তো নিজেরা অনেক বেশি ব্যস্ত রয়েছেন এবং সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে এই বছরটা ভূত এফএমের সাথে ভালোই গিয়েছে, আগামী বছরটাও আশা করছি ভূত এফএমের সাথে ভালো যাবে। এবং এই বছর যেরকম আপনাদের সহযোগিতা পেয়েছি, আপনারা যেভাবে ইমেইল করেছেন, আপনাদের ঘটনাগুলো পাঠিয়েছেন, স্টুডিওতে এসে আপনাদের ঘটনাগুলো শেয়ার করেছেন, আগামী বছরেও এই ধারা অব্যাহত থাকবে, সেটাই আশা করব। আজকে আমাদের এখানে আসলে অন্য সব দিনের মতো না, আজকের ভূত এফএমটা বছরের শেষ ভূত এফএম বলেই হয়তো। আজকে আমাদের মোটমাট এখানে গেস্ট রয়েছেন অলমোস্ট 8 জনের মতো। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে অনেক 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 ঘটনা রয়েছে আজকে। এবং আমরা যে ঘটনাগুলো সবচেয়ে ভালো মনে করেছি এবং আমরা খুব যাচাই বাছাই করে আজকে আসলে বসেছি আপনার ঘটনা শোনাতে। আশা করছি আপনাদের প্রত্যেকটা ঘটনা ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। তারপরেও আনফর্চুনেটলি যদি কেউ আমাদের এই এপিসোডটি মিস করে ফেলেন, তাহলে চিন্তার কোনো কারণ নেই। আপনি এয়ারটেল এম রেডিওর সাহায্যে আবার এই এপিসোডটি শুনতে পারবেন। সেজন্য আপনি যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান, সেটা আপনি চাইলেই শুনতে পারবেন। এন্ড নাও লিসনার্স ক্যান গেট দ্য ভূত এফএম টিউন, যেটা মাসুম প্লে করছে। সেটা আপনি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারেন। সেজন্য আপনি যেটা করতে হবে, ভূত এফএম টিউন কোড মনে রাখতে হবে। দ্য কোড নাম্বার ইজ 92125 এবং আপনি এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারেন। জাস্ট একটা SMS পাঠিয়ে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আপনার সিটি, স্পেস দিয়ে লিখুন 92125 এবং পাঠিয়ে দিন 3123 নাম্বারে। জানিয়ে দিই কিভাবে আমাদেরকে SMS করতে হবে। আমাদেরকে SMS করতে হলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI, ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করে আপনার ঘটনা পাঠাতে চান, তাহলে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনাটি লিখে পাঠিয়ে দিন। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radio40.fm, which is BHOOTFM@radioforti.fm। যদি আমাদেরকে আপনারা ফেসবুক ফ্যান পেজে আমাদেরকে কমেন্ট করতে চান, তাহলে আমাদের পেজে যদি কমেন্ট করতে চান, তাহলে আপনি চলে যান www.facebook.com/radiofurti। আর সেই সাথে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে শুরুতেই আমি বলি যে অনেকেই স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে পারেন না, হয়তো অনেকে দূরে থাকেন, হয়তো অনেকের অনেক ধরনের প্রবলেম থাকে। বিশেষ করে ঢাকার বাইরে যারা, তাদেরকে আমরা সবসময় এই সুবিধাটা দিয়ে থাকি যে যদি এসে শেয়ার করতে না পারেন, তাহলে আমি তার ঘটনাটা পড়ে শোনাই। তো সেরকম একটা ঘটনা আমার কাছে আছে, আমি সেই ঘটনাটি পড়ছি ঠিক যেভাবে পাঠিয়েছেন সেভাবেই। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি SM মাহমুদ মিম, আমি খুলনার দক্ষিণ তুতপাড়া ছোটপাড় এলাকায় থাকি। আমার একটি ঘটনা আছে। ঘটনাটি আমার বন্ধু জেরিমি ও তার পরিবারের সাথে ঘটে যাওয়া। জেরিমির সাথে আমার পরিচয় টুইটারের মাধ্যমে। অনেক দিনের কনভারসেশনের জন্য সে আমার খুব ভালো বন্ধু। আমি তাকে ভূত এফএমের কথা জানালে সে তার একটি ঘটনা শেয়ার করতে চায় এবং জেরিমি আমাকে যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবেই বলছি। জেরিমির বাবা একজন ব্যবসায়ী, তারা কানাডার স্ট্যান্ডফোর্ড শহরে বাস করেন এবং তাদের পরিবারের সদস্য 4 জন। কিছু বছর আগে জেরিমির বাবা শহর থেকে একটু দূরে একটি পুরনো বাড়ির সন্ধান পান। বাড়িটি অনেক বড় ছিল এবং অনেক কম দামে পাওয়ায় তিনি কোনো যাচাই না করে বাড়িটি কিনে নেন। খুব শীঘ্রই তারা সেখানে মুভ করেন। বাড়িটির পেছনে একটি জঙ্গল, ডান পাশে একটি পুরনো কুয়া এবং বাম পাশে ও সামনে ফাঁকা জায়গা ছিল। সবকিছু স্বাভাবিকই ছিল। জেরিমির মা একদিন সকালে বাড়ির সামনে গাছ লাগানোর জন্য মাটি খুঁড়ছিলেন। হঠাৎ তার শাবলে ঠক করে কি যেন একটা বাঁধল এবং কিছু দূর খুঁড়ে দেখা গেল সেগুলি মানুষের কঙ্কাল। অনেকগুলো মানুষকে একসাথে পুঁতে দিলে যেমন হয় ঠিক তেমন। জেরিমির মা খুব ঘাবড়ে গেলেন। সেগুলিকে কোন রকমে মাটি চাপা দিয়ে চলে এলেন। জেরিমির মা পরিবারের কাউকে কিছু জানালেন না। রাতে জেরিমির বাবার সাথে ব্যাপারটি শেয়ার করলেন। জেরিমির বাবা পুলিশকে জানাতে চাইলে ঝামেলা হবে ভেবে তার মা নিষেধ করলেন।
তারপর বেশ কিছুদিন তারা স্বাভাবিক জীবনযাপন করছিলেন, কিন্তু তা বেশি দিন স্থায়ী ছিল না। একদিন জেরেমির বোন বাথরুমে একজন মহিলাকে দেখতে পায়, যার চেহারা ছিল এক পাশ থেকে পোড়া। এই দৃশ্য দেখে জেরেমির বোন সেখানে জ্ঞান হারায়। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। ব্যাপারটি সকলে তার দৃষ্টিভ্রম মনে করে ইগনোর করে। ওই দিন তাদের পোষা কুকুরটিও মারা যায়। জেরেমির মতে তার স্বাভাবিক মৃত্যু হয়নি। তার গায়ে কোনো জন্তুর নখরযুক্ত আঁচড় দেখা যায় এবং তাকে কুয়ার কাছে পাওয়া যায়। তার কিছুদিন পরে জেরেমি তার এক বন্ধুর বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করে এবং তার ফিরতে অনেক রাত হয়ে যায়। সে ক্লান্ত ছিল বলে তাড়াতাড়ি ঘুমোতে চলে যায়। ঠিক মধ্যরাতে যে কোনো একটা কারণেই হোক তার ঘুম ভেঙে যায়। খুব পানির পিপাসা লাগে, তো পানি খেয়ে আবার ঘুমোতে যায়। তার একটু ঘুম আসছিল। হঠাৎ তার ডান পা হ্যাঁচকা টান দিয়ে কি যেন বেড থেকে ফেলে দেয়। সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার দিয়ে তার বাবার রুমের সামনে চলে যায় এবং তার চিৎকার শুনে সকলে বের হয়ে আসে। সকলকে ঘটনাটা সে খুলে বলে। জেরেমি বলেছিল সে নিজেও ভেবেছিল এটি তার চোখের ভুল, কিন্তু তার পায়ে স্পষ্ট কারো আঙুলের ছাপ দেখা যাচ্ছিল এবং কোনো হিংস্র জন্তু আঁচড় কাটলে যেমন দাগ পড়ে ঠিক তেমন। এবার জেরেমির বাবা ও মা ঘাবড়ে যায় এবং পরের দিন সকালে জেরেমি ও তার বোনকে তাদের দাদুর কাছে পাঠিয়ে দেওয়া হয়। ওই দিন রাতে জেরেমির বাবার আর ঘুম হয়নি। বাড়ির অবস্থার জন্য সে চিন্তিত হয়ে পড়ে। অনেক গভীর রাত পর্যন্ত তিনি জেগেছিলেন। তিনি সাধারণত ধূমপান করেন, তো তিনি জানালা দিয়ে পাশে জঙ্গলের দিকে তাকাচ্ছিলেন আর ধূমপান করছিলেন। হঠাৎ জঙ্গল থেকে মন্ত্র বা শ্লোক পড়ার শব্দ আসতে লাগলো। শব্দ ক্রমশই বাড়তে লাগলো। জেরেমির বাবা শব্দটি আবিষ্কার করার জন্য বেডরুম থেকে সার্চ লাইট আনতে গেলেন। সার্চ লাইট আনার ভেতরেই শব্দ থেমে গেল। এবার একটি খুচুর মুচুর শব্দ কানে ভেসে আসলো। তিনি আবিষ্কার করলেন এই বাড়ির কুয়া থেকে আসছে শব্দটি। তিনি মনে করলেন যে হয়তো কোনো বন্য প্রাণী কুয়ায় পড়ে গেছে, তো তিনি সেটি দেখার জন্য গেলেন। তিনি কুয়ার কাছে যেতেই শব্দ থেমে গেল। তিনি সার্চ লাইট দিয়ে কুয়ার ভেতরে ভালোভাবে দেখলেন, কিছুই দেখা গেল না। তিনি যখন ফিরবেন, অর্থাৎ কুয়া থেকে কিছু দূর চলে এসেছেন, তখন পেছনে ধাপ করে কিছু একটা পড়ার আওয়াজ হলো। পেছনে ফিরে তিনি যা দেখলেন তা হয়তো তার জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতা ছিল। স্ট্রিট লাইটের আলোয় তিনি স্পষ্ট দেখলেন একটি বড় আকারের মানুষ আকৃতির বস্তু। এটির চোখ ছিল পুরো কালো ও পায়ে 3টি করে আঙুল এবং গায়ে কোনো চামড়া ছিল না, অর্থাৎ পুরো দেহ লাল মাংস। এমন একটি ভয়ানক জিনিস দেখার পর জেরেমির বাবা সহ্য করতে পারলেন না, সেখানেই জ্ঞান হারান। এরপর ভোরবেলা জেরেমির মম তাকে কুয়ার কাছে অজ্ঞান অবস্থায় পান। জেরেমির মা তার ফাদার ইন লকে খবর দেন এবং জেরেমির বাবাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। জেরেমির বাবার হার্ট দুর্বল ছিল। অনেক ভয় পাওয়ার কারণে তিনি হার্ট অ্যাটাক করেন। তিনি সুস্থ হলে তাদের বাড়িতে একজন ধর্মযাজককে ডেকে আনা হয়। জেরেমির বাবা তাকে সব ঘটনা খুলে বলেন। ধর্মযাজক পুরো বাড়ি ঘুরে দেখেন এবং পবিত্র জল ছিটিয়ে দেন। সবশেষে ধর্মযাজক বললেন, দেখো, তোমরা যে মানুষের কঙ্কাল পেয়েছিলে তাদের মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি এবং তার সৎকারও ঠিকভাবে হয়নি। হয়তো তারা ভালো মানুষ ছিল, তাই কোনো ক্ষতি করেনি। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ত্যাগ করো, না হলে প্রাণহানি হতে পারে। জেরেমির বাবা কোনো ঝুঁকি না নিয়ে শহরের একটি বাড়িতে মুভ করে। জেরেমি সবসময় বাড়িটি নিয়ে কৌতূহল ছিল। সে সেখানকার তথ্য মন্ত্রণালয় থেকে পুরনো ফাইল ঘাটাঘাটি করে এবং জানতে পারে ওই বাড়িটি ছিল ব্রুস ডেল নামে একজন ব্যক্তি, যিনি অনেকগুলো খুনের সাথে জড়িত। সবশেষে তার ফাঁসি হয়। এই ছিল ঘটনা এবং ভালো লাগলে ঘটনাটি পড়ে শোনাতে অনুরোধ করেছিলেন SM মাহমুদ মিম। আমরা ঘটনাটি পড়ে শোনালাম। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। যাই হোক, অলরেডি কিন্তু আমরা বেশ কিছু SMS ও পেয়ে গেছি আপনাদের পাঠানো। শামীম মিরপুর থেকে আমাদের SMS করেছেন, লিখেছেন খুব ভয় লাগছে। জারিফ আমাদের SMS করেছেন, তিনি ঢাকা থেকে বলছেন প্রথম গল্পটি জোস হচ্ছে। বেলায়েত মানিকগঞ্জ থেকে SMS করেছেন। এছাড়া আমাদেরকে ইমন লি কলেজ স্কুল রাজশাহী থেকে SMS করেছেন, গল্প খুব ভালো লাগলো। ঢাকা থেকে আমাদেরকে SMS করেছেন দিদার এবং তারা 3 ভাই একসাথে এবং বন্ধু শুনছেন এবং অনেক ভয় করছে। রীতি নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, আই লাভ ভূত FM। পূজা লিখেছেন যে ভয় ভয় ভূত FM, ভয় পাচ্ছি। অর্ণব আমাদেরকে লালবাগ থেকে লিখেছেন যে সালাম ব্রো, কেমন আছেন, অসম প্রোগ্রাম। এছাড়া আমি দেখতে পাচ্ছি আমাদেরকে মনীষা SMS করেছেন মালিবাগ থেকে। মানিকা আমাদের SMS করেছেন ঢাকা থেকে।
এছাড়া আমাদেরকে মুক্তা, জয় আমাদেরকে SMS করেছেন চিটাগং থেকে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি তানজু SMS করেছেন, SMS করেছেন আমাদের ব্ল্যাক মাস্টার উত্তরা থেকে। ভুবন ফেনী থেকে আমাদের SMS করেছেন। খুলনা থেকে আমাদের SMS করেছেন স্বপন। এছাড়াও আফরা আমাদের SMS করেছেন। মোহাম্মদ রুবেল SMS করেছেন। SMS করেছেন আমাদের তারেক, সৈয়ব সহ আরো অনেকে। আমি অসংখ্য SMS এবার হচ্ছে মানে ইমেল পেয়েছি, যে ইমেলগুলোতে আমার বলতেই হচ্ছে অনেকেই যে ইমেলগুলোতে মাসুমের প্রশংসা করা হয়েছে। আমার পক্ষ থেকেও মাসুমকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি যে মাসুম আমরা সামনের বছরে, নতুন বছরে 1420 আমরা এরকম চমৎকার মানে ঘটনা পাবো এবং সেই সাথে মাসুমের মিউজিকের কারসাজি থাকবে আর কি। ওকে, ইনশাআল্লাহ বলছে মাসুম। যাই হোক, তো আমরা চলে যাব পরবর্তী ঘটনায় এবং আমাদের সাথে এই মুহূর্তে আমাদের জন্য গেস্ট উপস্থিত আছেন এখানে। আমাদের পরিচয়টি জেনে নিই তার কাছ থেকে এবং আপনি প্লিজ একটু আপনার নামটা বলুন, কোথা থেকে এসেছেন আমরা জেনে নিই। থ্যাংক ইউ রাসেল ভাইয়া। আমি শাফাত কবির, স্টুডেন্ট অফ আর্কিটেকচার, ব্র্যাক ইউনিভার্সিটি। ওকে, তো আমরা সরাসরি ঘটনায় চলে যাই। প্রথম ঘটনাটি আমরা শুনি। আচ্ছা, এই ঘটনাটা আমার সাথে ঘটেছে নিয়ার অ্যাবাউট 2008 শেষের দিকে আর কি। তো তখন এরিয়াটা হচ্ছে রংপুর, কোথায় আমি বলছি না, নো প্রবলেম। তো বাবা ওখানে হি ওয়াজ পোস্টেড দিবে, সরকারি কর্মচারী। তো হি ওয়াজ প্রিন্সিপাল অফ কলেজ ক্যাম্পাস ছিল। তো ওই অঞ্চলের বাসাগুলা এগুলো লাইক ওখানে আমাদের বাসাটা অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট বাসা ছিল, মানে অনেক নিরিবিলি। আর কলেজ ক্যাম্পাস 2টা-3টা পর্যন্ত অনেক হই হুল্লা, এরপরে সব নিরিবিলি। তো সেদিন প্রায় রাত 2-2:30টার কাছাকাছি আমি বাইরে বসে আছি। আমার একটু কারোর সাথে ঝগড়া হয়েছিল, মন টন খুব খারাপ ছিল। আর বলে রাখা ভালো, আমার 2টা কুকুর ছিল। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 12:22। আমি রাসেল আছি সাথে এবং আমার সাথে রয়েছে মাসুম আর আজকের অতিথিরা। আর সে সাথে আপনাদের অসংখ্য SMS পেয়েছি এবং সেই SMS এর মধ্যে দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করেছেন ফুর্তি মুন্না ভাই। লিখছেন রাসেল ভাই অনেকদিন পর শুনছি, ভুতুরে লাগছে, এত ভয় দেখান কেন ভাই? আচ্ছা, ভয় না দেখালে আমাদের অনেক বিপত্তি আছে, ভয় না দেখালে আমাদের অনেক কমপ্লেন শুনতে হয়, সুতরাং ভয় দেখানোটাই কাজ, ভয় দেখাতে হবে। এবং মুন্না ভাই ভয় পাচ্ছেন জেনে ভালো লাগছে। মুন্না ভাই আমাদের ভূত FM এর প্রথম এপিসোডের মানে আমি যতদূর মনে করতে পারি প্রথম এপিসোডের গেস্ট ছিলেন এবং তারপরে মুন্না ভাইকে অনেক আমরা অনুরোধ করেছি আসতে এবং ডেফিনেটলি যে কোনো দিন মুন্না ভাইকে আমরা আবারও নিয়ে আসবো। সাজ্জাদ পাভেল আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন নিপা। আমি একটু আগে একটা SMS মিস করলাম, এখানে মাসুমের প্রশংসা করছিলেন কোনো একজন। তুহিন চাকমা আমাদের SMS করেছেন বান্দরবান চিটাগং থেকে এবং আমাদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আমাদেরকে। তামিম ফরিদাবাদ ঢাকা থেকে SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে সাগর, SMS করেছেন আমাদেরকে সোহেল, SMS করেছেন আমাদেরকে অন্তরা। এছাড়াও তানহা চট্টগ্রাম থেকে SMS করেছেন। SMS করেছেন মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে। আজকে এই স্টোরিগুলো অনেক অনেক ভালো লাগছে তার কাছে, থ্যাংক ইউ। এবং এই তো পেয়েছি, হ্যাঁ, এবং মাসুমকেও থ্যাঙ্কস দিয়েছেন তিনি। ব্ল্যাক ঘোস্ট খুলনা থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন জুবাইর ময়মনসিং থেকে। মিম আমার সাথে ভূত FM শুনছে, বাহ, আসলেই মানে অনেক গ্রেট একটা নিউজ এটা। দীপক আমাদের SMS করেছেন। SMS করেছেন ওয়ালিদ, আজকের স্টোরিগুলো মারাত্মক, প্লিজ মানে স্টোরি বলবেন না, ঘটনা বললে আমার খুব ভালো লাগে আসলে। তুলতুল্লা আমাদের SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে এলিন, SMS করেছেন আমাদেরকে আশিক, SMS করেছেন আমাদেরকে শিহাব, SMS করেছেন ফাইজুল মুমু চট্টগ্রাম থেকে, সাকিব সিদ্ধেশ্বরী ইউনিভার্সিটি থেকে। এছাড়া আমাদেরকে বাংলা ভূত SMS করেছেন। SMS করেছেন তোফাজ্জুল কুড়িল থেকে। এছাড়াও ইভা সহ আরো অনেকে। তো আমাদের সাথে থাকুন, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। এর আগেও আমরা তার ঘটনা শুনেছি, আমরা বলছিলাম যে আজকের এপিসোডটা আমরা সাজিয়েছি একটু অন্যরকম করে। তো আমরা এখন যাব তার কাছে এবং আরিফিন ভাই আপনার ঘটনাটা শুনি আমরা আজকের ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। প্রথমেই 1419-এর চৈত্র সংক্রান্তিতে সবাইকে লিসনারদেরকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা ছিল 1998-99 দিকের ঘটনা। ঘটনাটা ঘটে আমার এক বন্ধুর সাথে, ওর নাম রাশেদ। তো তখন আমরা ঢাকা কলেজে পড়ি। ঢাকা কলেজে পড়ার সময় ওই সময় রাশেদের কাছ থেকে আমার প্রথম ঘটনাটা শোনা এবং শোনার পরে আমি ঘটনাটা মানে এই ঘটনার মধ্যে রাশেদ এবং তার এক মামা ছিলেন। ওই মামা ডক্টর আব্দুর রৌফ, উনি সরকারি চাকরি ছিলেন। তো সরকারি চাকরির সুবাদে ওনাকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেতে হতো, বিভিন্ন মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট থাকতো। তো এটা যে সময়ের কথা
কথা, ওই সময় ওনাকে উত্তরবঙ্গে একটা 1 মাসের একটা অ্যাপয়েন্টমেন্টে যেতে হয়েছিল। তো আমি যেই জায়গার কথাটা বলছি ওখানে ভেরি রিসেন্টলি বাংলাদেশ গভর্নমেন্ট ওখানে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। তো আমি নামটা উজ্জ্ব রাখছি। উত্তরবঙ্গে কোন একটা রাজবাড়ির কথা আমি বলছি। তো ওখানে ওরা যখন যায়, রৌফ মামা বলে আমরা চিনতাম ওনাকে। তো রৌফ মামা এবং রাশেদ ওরা দুইজন যায়, রাশেদ মামার সাথে ঘুরতে যায়। তো রৌফ মামা ওখানে যাওয়ার সময় রাজশাহীর যে ডিসি সাহেব ছিল উনি পরিচিত ছিলেন ওই সময় মামার। মামা ওনার সাথে কথা বলে ওই রাজবাড়ির ঠিক অ্যাডজেসেন্ট পেছনেই কিছু সরকারি কোয়ার্টার ছিল, দোতলা কোয়ার্টার একসাথে সবগুলো লাগানো। তো ওই কোয়ার্টার গুলাতে থাকার একটা বন্দোবস্ত করে। তো রাশেদেরও খুব এক্সাইটমেন্ট ছিল যে ও রাজবাড়ির কাছাকাছি থাকবে। আর রাজবাড়িটা তখনও ঠিক রেনোভেট হয়নি, খুব ভাঙাচোরা ছিল। তো রাজবাড়িতে থাকতে পারেনি, ওর পেছনেই ওই সরকারি কোয়ার্টার গুলোতে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। তো এখানে একটু ইন্টারেস্টিং, মানে আমি একটু ফ্ল্যাশব্যাকে পরে বলছি, আগের ঘটনাটা একটু বলি। সেটা হচ্ছে আমি যখন ওর কাছ থেকে ঘটনাটা শুনি, আমি প্রথম আমার বিশ্বাস করতে কিছু জিনিস বিশ্বাস করতে খুব কষ্ট হয়। তো এরপর আমি ওকে একটু অনুরোধ করি যে আমি মামার কাছ থেকেও ঘটনাগুলো শুনতে চাই। তো আমি মামাকে বেশ খুঁজি, বেশ খোঁজা টোজার পরে পাই না। একদিন মামার সাথে হঠাৎ করে আমার পরিচয় হয়, তখন ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিতে আমি রেগুলার যেতাম। তো কোনো একটা কারণে কিছু প্যারানর্মাল এক্সপেরিয়েন্সের মানে ব্যাপারে আমি খুব কিউরিয়াস থাকি। তো ওই সময় কিছু বইপত্র ঘাটাঘাটি করার সময় একটা জিনিস আমার যতদূর মনে পড়ে, ফ্যানাটোলজি নিয়ে একটা কিছু আমি ঘাটছিলাম। তো ওই সময় হঠাৎ মানে ঠিক আমার ডেস্কের অপোজিটে একটা ভদ্রলোক আমাকে একটা বই আগায় দেয়, বই আগায় দিয়ে বলে যে তুমি এটা পড়ো, তুমি এটা পড়লে তুমি যেটা খুঁজছো পেয়ে যাবে। তো আমি বইটা হাতে নিয়ে আনকনসিয়াসলি ঘাটতে ঘাটতে হঠাৎ আমার চোখে পড়ে যে এটা ওই লাইব্রেরির বই না, বাইরের বই। তো আমি ওনাকে জিজ্ঞেস করি যে আপনি বই নিয়ে কিভাবে ঢুকলেন, আমি তো এই বইটা নিতে পারবো না, এটা নিয়ে আমাকে বাইরে যেতে দিবে না, ব্লা 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 এইগুলো। তো উনি আমাকে বলেন যে তুমি পড়ো, আমি 2-3 ঘন্টা আছি, তুমি পড়ে আমাকে দিয়ে দিও। এইভাবে ভদ্রলোকের সাথে আমার প্রথম দেখা হয়। তো ওনার নাম জিজ্ঞেস করা হয়নি, পরিচয়টা ঠিক ওভাবে হয়নি। পরে আমি রাশেদের সাথে কথা বলে এই ঘটনাটা রাশেদকে বলি। তো রাশেদ মিটি মিটি হাসতে থাকে এবং হাসতে হাসতে বলে যে তুই চিন্তা করিস না, তুই মামার সাথে দেখা করতে চাস, তুই অমুক হাসপাতালে চলে যা, ওখানে মামা আছে। আমি নামটা উজ্জ্ব রাখছি। তো ও আমাকে হাসপাতালের মামার ঠিকানা দিয়ে দেয়। আমি চলে যাই ওখানে 3 তলায়, মামাকে খুঁজে 4 তলায় চলে যাই, খুঁজে টুজে পাই না। যখন ফিরে আসছি লিফটের কাছে চলে আসি, লিফটে চাপ দিয়ে দাঁড়িয়ে আছি, লিফট চলে আসছে। ঠিক ওই মুহূর্তে পিছন থেকে ঠিক ওই ভদ্রলোকই, এটা তার থেকে ওই ঘটনার ঠিক 1 সপ্তাহ পরের ঘটনা, ভদ্রলোক পিছন থেকে এসে আমাকে ডাক দিয়ে বলে, আরে কি তুমি আমাকে খুঁজছো? তো আমি বললাম আপনার নাম? তখন উনি বলে যে আমি ডক্টর আব্দুর রউফ। তখন আমি ওনাকে নিয়ে লিফটে উঠতে যাই, উনি বলে যে লিফটে উঠো না। আমি বললাম, উনি আমাকে অনুরোধ করেন যে আমরা যেন সিঁড়ি দিয়ে যাই। তো আমরা হেঁটে সিঁড়ি দিয়ে কথা বলতে বলতে নামছি, পরিচয় হয়ে খুব খুশি হলাম। যখন নিচে আসলাম প্রায় 7-8 মিনিট পর, নিচে এসে দেখি কিছুক্ষণ আগে মানে লিফটের কাছে ছোটখাটো একটা জটলা, মানুষকে জিজ্ঞেস করে জানতে পারি যে ওই লিফটটাই 3-4 মিনিট আগে 4 তলা থেকে দড়ি ছিঁড়ে নিচে পড়ে গেছে। আমার কাছে ঘটনাটা খুব স্ট্রাইকিং ছিল, শকিং ছিল অ্যাট দ্যাট মোমেন্ট, এবং আমি মামাকে খুব সিরিয়াসলি নেই ঠিক ওই মুহূর্ত থেকে। এবং পরে আমি রাশেদের সাথে অনেক কথাবার্তা বলে জানতে পারি যে মামা স্পিরিচুয়ালি খুব রিচ একজন মানুষ। উনি নিয়মিত তাহাজ্জুদের নামাজও পড়েন এবং অনেক কিছু দেখতে পান, শুনতে পান এবং খুব কম কথা বলেন, আমিও যেটা দেখেছি। তো এরপরে আমি বাবার কাছ থেকে ওই কাহিনীটা পুরোটা শুনি যে কি হয়েছিল ওই সময় যখন ওনারা উত্তরবঙ্গে গিয়েছিলেন ওই রাজবাড়িতে। তো ঘটনাটা ছিল খুব এইরকম যে রাশেদ সহ উনি যান, যে ওখানে সরকারি কোয়ার্টারে থাকার ব্যবস্থা হয়ে যায়। তো প্রথম রাতে ওরা খুব ক্লান্ত ছিল, দীর্ঘ ভ্রমণ ক্লান্তি। তো ক্লান্ত থাকার কারণে ওরা মোটামুটি কিছু হয় না, ঘুমায় যায়। দ্বিতীয় রাত থেকে ওদের কিছু কিছু ঘটনা একটু অ্যাবনর্মাল লাগে। যেমন প্রথম রাতের মাঝামাঝি কোনো একটা সময় রাশেদের ঘুম ভেঙে যায়। ও বলে যে ঘরের টেম্পারেচার এত লো হয়ে গিয়েছিল যে আমার কাছে মনে হচ্ছিল যে এসি যদি 10-12 ডিগ্রিতে ফিক্স করে রাখা হয় যতটা ঠান্ডা হবে, এরকম প্রচন্ড ঠান্ডা একটা টেম্পারেচারের মধ্যে ওর ঘুম ভেঙে যায়। ও ঘুম ভেঙে ব্ল্যাঙ্ক লুক দিয়ে তাকিয়ে থাকে।
তো ওই এলাকাটায় আমি বলে রাখি ওখানে তখন ইলেকট্রিসিটি ছিল না, তো ওদেরকে যেটা করতে হতো কুপি অথবা হারিকেন দিয়ে চলতে হতো সন্ধ্যার পরে। তো ওদেরকে একটা হারিকেন দেয়া থাকতো, ওই হারিকেনটাই মামা ঈশান নামাজ পড়ে, ওরা খাওয়া দাওয়ার পরে যখন রুমে এসে শুয়ে পড়তো, মামা ঈশান নামাজ পড়ে হারিকেনটা কমায় দিয়ে ঘুমায় পড়তো। ও যেটা জানতো যে মামা তাহাজ্জুদের নামাজও পড়ে, তো ওর যখন প্রচন্ড ঠান্ডায় ঘুম ভেঙে যায়, ও ঘুম থেকে জাস্ট উঠে বিছানা থেকে পাশ ফিরে দেখে যে নিচে মামা নামাজ পড়ছে সামনে যায় নামাজে, এবং মামার ঠিক অ্যাডজাসেন্ট পেছনে 7-8 জন নামাজ পড়ছে। ও খেয়াল করে দেখে যে হারিকেনটা নেভানো, কোনো আলো জ্বলছে না। আবছা আলোতে বুঝতে পারে যে ও 7-8 জন বেশ লম্বা লম্বা টাইপের মানুষ, যারা আলখাল্লা জড়ানো, ঠিক মতো দেখা যাচ্ছে না অন্ধকারে, এরা নামাজ পড়ছে। তো অনেকটা সময় ব্ল্যাঙ্ক লুক দিয়ে তাকিয়ে থাকে এবং তারপরে কিছু বুঝতে না পারে। ও আসলে ঠিক ওই সময়টা মনে করতে পারে না ও অজ্ঞান হয়ে গেছিল অথবা ঘুমিয়ে পড়েছিল। এরপরে ওরা দীর্ঘ সময় নামাজ পড়ে। তো পরদিন ও মামাকে জিনিসটা জিজ্ঞেস করে সকালবেলা যে মামা আমি এরকম দেখলাম। তো এখানে একটু বলে রাখি, ওরা যখন ওই জায়গায় যায়, ডিসি সাহেব ওদেরকে পারমিশন দেয়, সাথে সাথে এটাও বলে দেয় যে ওই এলাকায় যেই লোক দেখাশোনা করেন এগুলো, ওনার নাম হচ্ছে রামলাল। তো রামলাল প্রায় 7 পুরুষ, মানে ওনার বাবা দাদা তারা সবাই জমিদার বাড়ির রক্ষণাবেক্ষণের কাজে ছিল। তো 7 পুরুষ ধরে এরা এই জমিদার বাড়ির দেখাশোনা করে। তো রামলাল তার আর কোনো মানে ছেলে মেয়ে কেউ নাই, সেই তার বংশের শেষ। তো রাশেদ আমাকে যেটা বলেছিল যে ওর রামলালকে দেখে মানে একটু নেশাখোর বা এই জাতীয় মনে হয়েছিল, চোখ টোক লাল, একটু অস্বাভাবিক, কথাবার্তা কিছুটা অসংলগ্ন, খুব কম কথা বলে। তো এরকম অবস্থায় ও পরদিন যখন মামাকে উঠে জিজ্ঞেস করে যে মামা এরকম এরকম দেখলাম, এটা কারা ছিল? মামা বলে তুই মনে হয় ঘুমের ঘরে ভুল দেখছিস, ভুলে যা, আমি এরকম কিছু দেখিনি। মামা দীর্ঘ সময় নামাজ টামাজ পড়ে উঠে। তো মামারও ভিতরে ভিতরে কিছু চলছিল যেটা সে রাশেদকে ঠিক বলতে চায়নি প্রথম অবস্থায়। যেমন মামা প্রায় পরদিন এরকম আরেকটা ঘটনা ঘটে। রাশেদ এবং মামা ওই পাশে একটা দিঘি আছে, বিশাল বড় একটা দিঘি, এটাও বাংলাদেশে খুব বিখ্যাত একটা দিঘি। তো এই দিঘির পাশে গিয়ে রাশেদ এবং মামা বসেছিল রাত্রেবেলা, চাঁদনি রাত ছিল, পূর্ণিমার রাত, বসে থেকে গল্প করছিল, গান গাইছিল। এমন সময় হঠাৎ রাশেদ মামাকে খামচে ধরে, শক্ত করে ধরে। মামা এবং রাশেদ দুইজনই দেখে যে ঠিক দিঘির অপর প্রান্ত দিয়ে একটা পাশ দিয়ে মানুষ উঠছে, মানে পানির নিচ থেকে মানুষ পাড়ে উঠছে, এবং বেশ লম্বা লম্বা আলখাল্লা পড়া মানুষ একজন একজন করে উঠে দাঁড়াচ্ছে। একটা গ্রুপ ফর্ম হচ্ছে, লাইক 8-10 জনের একটা গ্রুপ হচ্ছে, তারা হেঁটে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। দিঘির একটা পাশ হচ্ছে জঙ্গল। তো এটা দেখে রাশেদও চুপ, মামাও চুপ, দুইজনেই দেখতে থাকে। মামা রাশেদকে শুধু বলে যে তুই চুপ করে থাক, আয়াতুল কুরসি পড়তে থাক, মনে মনে ভয় পাস না। তো ওরা অনেকক্ষণ, প্রায় 30 মিনিটস এন্ড অ্যাবভ, তারা দেখতে থাকে যে এরকম মানুষ গ্যাদার হচ্ছে, তারপর উঠে উঠে হেঁটে চলে যাচ্ছে জঙ্গলের দিকে। এই ঘটনাগুলো ঘটার পর ওরা দেরি করে না, ওই দিন রাতটা কোনো মতে কাটায়। ওরা পরদিন স্থানীয় যে মসজিদের ইমাম সাহেব আছেন, উনিও খুব প্রসিদ্ধ ইমাম সাহেব ছিলেন ওই এলাকার। কথিত আছে যে উনি জিন পালতেন, খুবই পরহেজগার ছিলেন এবং খুবই আমলদার একজন ইমাম ছিলেন। তো মামা এবং রাশেদ ইমাম সাহেবের কাছে যান এবং এলাকার সম্পর্কে কিছু জানতে চান। ওনার কাছে সরাসরি কিছু না বলেও মানে ঘটনাগুলোর ব্যাখ্যা জানতে চান। তো তখন ইমাম সাহেব ওনাদেরকে বলেন যে দেখেন আপনি তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে এসছেন, আপনি ডক্টর হিসেবে এসছেন, তো আপনি এখানে যত তাড়াতাড়ি সম্ভব আপনার কাজ শেষ করে, অ্যাপয়েন্টমেন্ট শেষ করে আপনি চলে যান। তো তখনকার দিনে যেটা হতো যে ওনারা 1 মাসের জন্য গেলেও দেখা যেত যে 7 দিন 10 দিন ওখানে থেকে চলে আসতেন, ঢাকায় ফিরে চলে আসতেন। তো মামা যেটা প্ল্যান করলেন যে 5টা ওয়ার্কিং ডে অ্যাটলিস্ট ওখানে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে আসবেন। তো উনি ইমাম সাহেবকে বললেন যে আমাদের কোনো ক্ষতি হবে কিনা। তখন উনি বললেন যে না, আপনি এখানে অনেক ভালো আত্মা পাবেন এবং অনেক খারাপ আত্মাও আছে, তবে আপনার যাতে, আপনার এবং আপনার ভাগিনার যাতে কোনো ক্ষতি না হয় সেটার ব্যবস্থা আমি করে দিচ্ছি, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি চলে যান। তো এটা বলার পরে, আমি ব্যবস্থা করে দিচ্ছি, এই অ্যাসুরেন্সটা পাওয়ার পরে মামা চলে আসে রাশেদ সহ। ওই দিন রাত থেকে একটা ছোট্ট পরিবর্তন মামা দেখতে পান। সেটা হচ্ছে যে ওই সরকারি কোয়ার্টারগুলার ঘরগুলা বিশাল বড় বড়, ভিতরে একটা চকি শোয়ার জন্য, আর দরজা জানালাগুলা সব কাঠের, ভারী পাটাতনের। তো ওগুলো লম্বা খিল আছে, খিল দিয়ে শুতে হতো।
তো খিল দেওয়ার পরেও, দরজা আটকানোর পরেও বাইরে যেহেতু কুপি জ্বলতো আর ঘরের ভিতর হারিকেন জ্বলতো, ওই আলোতে মোটামুটি বারান্দার অংশটা কিছুটা ওই দরজার নিচে দিয়ে দেখা যেত। তো মামা খুব অবাক হয়ে, যেহেতু উনি অনেক রাত পর্যন্ত নামাজ পড়তেন, উনি নামাজ থেকে উঠে দেখতেন যে দরজার পাশে কেউ একজন দাঁড়ানো, এবং তার ছায়াটা বেশ লম্বা লম্বা একটা ছায়া বারান্দার মধ্যে পড়ছে। তো মামা খুব একটা ইম্পর্টেন্স দেন না, মামা চুপচাপ নামাজ শেষ করেন। নামাজ শেষ করার পর উনিও ফিল করেন যে রাত্রেবেলা কোনো একটা সময় গভীর রাতে প্রচন্ড ঠান্ডা হয়ে যাচ্ছে রুম, এতটা ঠান্ডা হয়ে যাচ্ছে যে রেজিস্ট করা কঠিন হয়ে যাচ্ছে। তো এইরকম পরিস্থিতিতে ওনার হঠাৎ কিউরিসিটি হয়, উনি তাহাজ্জুদের নামাজ টামাজ শেষ করে উঠে দরজার কাছে যান, খিলটা খুলে ফেলেন, দরজা খোলার চেষ্টা করেন। প্রচন্ড জোরে উনি দরজা, কাঠের দরজা টানাটানি করেন, কিন্তু কিছুতেই উনি খুলতে পারেন না। অনেকক্ষণ টানাটানি করার পর উনি পেছনে এসে ওই ওনার যে চকিতে বসে পড়েন, বসে একটু হাঁপাতে থাকেন। ওই সময় উনি দরজার দিকে তাকিয়ে থাকেন দুর্বল ভাবে, এবং উনি দেখেন যে ওই ছায়াটা দরজার নিচে দিয়ে হেঁটে চলে যাচ্ছে। যখন চলে গেল তখন উনি আবার উঠে গিয়ে দরজায় হাত দেন, আপনি দরজা খুলে যায়, কাঠের দরজা। উনি খুলে বের হয়ে আসেন, বের হয়ে এসে দেখেন যে লম্বা টানা বারান্দা, এক পাশ দিয়ে সিঁড়ি নেমে গেছে নিচে। তো সিঁড়ির কাছে উনি ছায়াটা দেখতে পান এবং উনি পরিষ্কার বুঝতে পারেন যে সিঁড়ি দিয়ে কেউ একজন নেমে চলে যাচ্ছে। তো উনি বারান্দা দিয়ে দেখার চেষ্টা করেন, নিচে চাঁদের আলো যতটুকু উনি বুঝতে পারেন যে একটা ছায়া হেঁটে জঙ্গলের দিকে গিয়ে চলে গেল। তো ওই জমিদার বাড়ির ঠিক পেছনে হচ্ছে লাগানো আপনার সদর যে দরজাটা, কোয়ার্টারের ওই দরজা। উনি খেয়াল করেন যে ওই দরজার সামনে আরো দুজন লম্বা প্রায় 7-8 ফিট লোক দাঁড়ানো, লম্বা দুজন লোক দাঁড়ানো। উনি কিছু বলেন না। উনি যতদূর জানেন, ডিসি সাহেবের কাছে শুনেছেন, রামলালের কাছে শুনেছেন যে এই এলাকায় মোটামুটি মানুষজন এদিকে আসে না, গ্রাম অনেক দূরে, আর এদিকে নর্মালি মানুষ আসে না, কাউকে দেখা যায় না, জঙ্গল। যদিও আমি বলেছি যে ভেরি রিসেন্টলি ওই জায়গাগুলো অনেক রিনোভেট হয়ে গেছে। তো যেটা হলো, এইভাবে বেশ কিছু ঘটনা ঘটতে থাকে। তো আসল যে ঘটনাটা, সেটা ওরা যেদিন চলে আসবে তীর্থেতে, সেই দিন রাত্রেবেলা, তার আগে একটা ছোট্ট ঘটনা বলে রাখি। একদিন ওরা দিনের বেলায় বনের মধ্যে বেড়াতে যায়, ও আর রাশেদ আর ওর মামা। তো বেড়াতে হাঁটতে একটা সময় ওরা খেয়াল করে যে ওদের সামনে প্রায় 20 হাত সামনে এবং 20 হাত পেছনে দুজন লোক ওদেরকে ফলো করছে। ওরা দেখতে পাচ্ছে না, ঠিক সেই রকমই লম্বা, আলখাল্লা পরা, মানে ছালার মতো আলখাল্লা জড়ানো সারা শরীরে, এবং তারা অনেকটা সামনে এবং অনেকটা পিছনে দুজন লোক তাদেরকে পাহাড় দিয়ে নিয়ে যাচ্ছে। তো রৌফ মামা রাশেদকে বলে যে তুই এগুলা ভয় পাইস না, ইমাম সাহেব আমাদেরকে বলেছে, ভয়ের কিছু নাই। তো যেদিন ওরা চলে আসবে, দে ওয়ার প্রিপেয়ারিং, রাত্রেবেলা খেয়ে শুয়েছে। তো রাশেদ ওই মুহূর্তে চিন্তা করছিল যে কত তাড়াতাড়ি চলে আসা যায়। যদিও ওদের 8-10 দিন থাকার কথা ছিল, ওরা 5 দিনের মধ্যেই ব্যাক করার প্ল্যান করে। তো টিকিট কেটে নিয়ে আসে। আগের দিন মামা রামলালকে ডেকে বলে দেয় যে আমাকে 8টার ট্রেন, আমাকে তুমি 6টার সময় উঠায় দিবা, এই সেই। আর উনি নামাজ পড়তে এমনিতেই উঠেন। তো মামা ভোরবেলা ফজরের নামাজ টামাজ পড়ে জাস্ট রেডি হচ্ছিলেন, ব্যাগ ট্যাগ গুছাচ্ছিলেন, তখন রাশেদকে ডাকবেন। ঠিক এমন সময় মামার দরজায় ঠকঠক আওয়াজ হচ্ছে। তো মামা মনে করেন যে রামলাল হয়তো ডাকতে এসছেন, দরজা খুলে দেন, দেখেন রামলাল দাঁড়ানো। এবং হঠাৎ করে মামার খেয়াল হয় যে মানে করিডোরের মতো যে বারান্দায় মামা দেখতে পান প্রায়, মানে উনি ওনার ভাষায় বলেন যে আমি দেখি যে কয়েকশো মানুষ দাঁড়ানো, এবং প্রত্যেকেই ওইভাবে আলখাল্লা পড়া, প্রত্যেকেই উপুর হয়ে আছে, এবং কারো চেহারা উনি দেখতে পান না। তো রামলালকে উনি জিজ্ঞেস করেন কি ব্যাপার, এরা কারা? রামলাল বলেন হুজুর আপনি একটু ভিতরে আসেন। তখন ভিতরে নিয়ে যায়, ঘরের ভিতরে নিয়ে বলে যে আপনি একটু বসেন। তো বসানোর পর বলে যে হুজুর আপনাকে এখনই আমাদের সাথে একটু যেতে হবে। কোথায় যেতে হবে, কেন যেতে হবে? তো বলে যে দেখেন আপনি এখন কোনো প্রশ্ন করবেন না, আপনি সব জানতে পারবেন এখন, মানে দিস ইজ এমার্জেন্সি, সে যেটা মিন করে। তো আপনি এখন কোনো প্রশ্ন ছাড়া, কোনো কথা ছাড়া জাস্ট আমাদের সাথে চলেন। তো মামা একটু ভরকে যায়। মামা বলে যে আমি কোথায় যাব, কি যাব, কিছু বুঝতে পারছি না। বলছে আপনি ডাক্তার, শুধু এইটুকু আপনার পরিচয়, আমাদের একজন রোগী আছে, আপনি একটু আমাদের সাথে বাইরে আসেন, আপনি তাড়াতাড়ি আপনার যন্ত্রপাতিগুলো নিয়ে নেন। তো মামা বিনা বাক্য ব্যয়ে শুধু একবার বলে যে আমার ভাগিনা এখানে আছে রাশেদ, ওকেও নিয়ে নেই। বললো যে না, ওকে 2জন পাহারা দিবে এখানে, ওকে নিয়ে নেবেন না, আপনি একা যাবেন। তো
অনেকটা কমান্ডিং টোনে বলে, মামা একটু ভরকে যায়। মামা তার স্টেথোস্কোপ এবং যন্ত্রপাতি নিয়ে, প্রেসারের যন্ত্রপাতিটাতি নিয়ে তখনই রওনা দেয়। রামলালের সাথে তাড়াতাড়ি করে বের হয়ে আসে। বের হয়ে আসার পরে উনি বাইরে এসে দেখেন যে প্রায় 300-400 মানুষ কাতারে কাতারে দাঁড়ানো। ওরা সব আগে 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 দেবে, ওই সদর দরজার কাছে চলে যায়, গেটের কাছে চলে যায়, এবং উনিও গেটের কাছে হেঁটে যান ধীরে ধীরে। গেটের ঠিক বাইরে পাকা রাস্তা, অন্য পাশে ধান ক্ষেত। উনি বলেন যে রাস্তাটা যতদূর আমার চোখ গেছে, ফজরের নামাজের পরে ওই ভোরের আলোতে আমি দেখলাম যে শুধু মানুষ আর মানুষ, সব আলখাল্লা পড়া, এবং প্রত্যেকে প্রায় 7-8 ফিট লম্বা। এবং ঠিক সামনে গেটের সাথে একটা ঘোড়া রাখা। তো রামলাল এসে বলে যে হুজুর আপনি ঘোড়াটায় চড়ে বসেন। তখন বলছে যে কেন, সবাই হেঁটে যাবে। সবাই দাঁড়ানো ওই অবস্থায়, প্রত্যেকের হাতে একটা করে বর্ষার মতো লম্বা স্টিক, এবং তার মধ্যে একটা কালো পতাকা। এবং ঠিক কিছু দূর সামনে, আপনার 20-25 হাত সামনে আরো কিছু মানুষ, তারা সবাই সাদা আলখাল্লা পরা, একদম সাদা ধবধবা সাদা আলখাল্লা পরা, তারাও 7-8 ফিট লম্বা। তারা সামনের দিকে তাকানো, তো কেউ তাদের দিকে স্টেয়ার করছে না বা মামার দিকে স্টেয়ার করছে না। রামলাল শুধু বলে যে মামা হুজুর আপনি উঠে বসেন, আপনি এক জায়গায় যাবেন, আমাদের একটা রোগী আছে। তো মামা মন্ত্রমুগ্ধের মতো তখন ঘোড়ায় উঠে বসে। ওনার ভাষ্য মতে ওনাকে নিয়ে যাওয়া হয়। তারা সবাই, মানে ঘোড়া বেশ জোরে জোরে হাঁটছিল, হেঁটে হেঁটেই যাচ্ছিল, বাট দেওয়ার মানে তারা ওই নির্দিষ্ট একটা পেসেই আসছিল, পেছনে এবং সামনে। অনেকটা দূর যাওয়ার পর ঘোড়ায় পৌঁছায় তাকে একটা গ্রামে নিয়ে যাওয়া হয়। ওই গ্রামের মসজিদের পাশেই ইমাম সাহেবের যে ঘর, ওই ইমাম সাহেবের কাছে নিয়ে যায়। তো মামা চিনতে পারে, মামা মনে মনে চিন্তা করে ইমাম সাহেবকে তো আমি খুব ভালো করে চিনি, 3 দিন আগেও আমি এসেছি, ওনার সাথে কথা বলে গেছি। তো মামা যেটা বুঝতে পারে হয়তো ইমাম সাহেবই অসুস্থ, যেহেতু ইমাম সাহেবের বাসায় নিয়ে আসা হয়েছে। ওখানে গিয়ে উনি দেখেন যে আরো কয়েকশো মানুষ এরকম বিশাল উঁচা লম্বা, এরা সব ইমাম সাহেবের উঠানে ঘরে। যেই মামা যায় সবাই সরে যায়, মোটামুটি ঘর থেকে বাইরে চলে আসে, উঠানে চলে আসে, মামাকে রাস্তা করে দেয়। তো রামলাল মামাকে নিয়ে ভিতরে চলে যায়। ভিতরে যাওয়ার পর উনি দেখেন যে চৌকির মধ্যে প্রায় 8 ফিট লম্বা ইমাম সাহেব, মানুষটা এমনিতে ছিলেন 4 থেকে 5 ফিট, বেটে খাটো একটা মানুষ। উনি দেখলেন যে 8 ফিট লম্বা একটা মানুষ, আপনার কাঁথা দিয়ে ঢাকা, চেহারাটা ইমাম সাহেব শুয়ে আছেন। তো মামা একটু অবাক হলেন। মামা যখন দেখা শুরু করলেন ওনাকে, ওনার খুব অ্যাবনর্মাল হার্টবিট, অ্যাবনর্মাল ওনার হিস্টোলিক ডায়াস্টোলিক প্রেশার খুব অ্যাবনর্মাল ছিল, ব্লাড প্রেশার। তো উনি খুব, মানে মামাই একটু ডাক্তার হয়েও খুব ভয় পেয়ে যান, মানে যে রেকর্ডটা উনি পান ব্লাড প্রেশার, এটা নর্মাল না, ইটস মোর দেন অ্যাবনর্মাল। তো এরপরে টেম্পারেচার, মানে খুবই এগ্রেসিভ টেম্পারেচার ছিল ওই মুহূর্তে। উনি কি করবেন ঠিক বুঝে উঠতে পারেন না, এবং অত্র এলাকায় উনি জানেন যে আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো মেডিসিন শপ নাই ভালো, বা এর ট্রিটমেন্ট করা যায় এরকম মেডিসিন উনি পাবেন না। তো তখন রামলাল বুঝতে পারে, রামলাল ওনাকে জিজ্ঞেস করে যে হুজুর আপনি কি কিছু চিন্তা করছেন? বলে আমার কিছু এমার্জেন্সি কিছু ওষুধ দরকার, ইনজেকশন দরকার, এগুলা এখানে পাওয়া যাবে না। বলছে কোথায় পাওয়া যাবে হুজুর? তখন বলছে যে এগুলো ঢাকা ছাড়া তো এইদিকে কোথায় পাওয়া যায়, সদরে যেতে হবে তোমাকে, হয়তো সদরে পেতে পারো, আর না হলে ঢাকা, হ্যাঁ, অথবা আশেপাশে বড় শহরে যেতে, রাজশাহী মেইন শহরে যেতে হবে। তখন বলতেছে যে বাট এগুলা এমার্জেন্সি দরকার, আর রাজশাহী শহর থেকে আসতে যেতে প্রায় 3-4 ঘন্টার ব্যাপার, আমাকে এগুলো এখনই লাগবে। তো এটা বলার সাথে সাথে উনি সাদা কাগজে বললো যে হুজুর আপনি লিখে দেন। সাদা কাগজে লিখে দেয়। লিখে দেওয়ার পরে দিয়ে, তো মামা প্রায় শিওর ছিলেন যেটা আনা অসম্ভব ব্যাপার, হবে না। তো উনি দেখতে থাকেন যে রোগীর অবস্থা খুবই ডিটেরিওরেট করছে, যে কোনো সময় ফল করবে। ঠিক 3 থেকে 3.5 মিনিটের মধ্যে উনি দেখলেন যে ওরা সবকিছু নিয়ে চলে আসছে, হাতে ব্যাগ ট্যাগ নিয়ে চলে আসছে, এবং উনি ট্রিটমেন্ট শুরু করার জন্য। উনি ট্রিটমেন্ট শুরু করেন, সারা রাত ওনার ঝড়ের মতো কাটতে থাকে, উনি ইনজেকশন পুশ করেন, সবকিছু করেন, বাট আলটিমেটলি ভোরের দিকে, মানে সরি বলতেছি, মানে ভোরে 7-8টার দিকে ওই লোকটা মারা যায়, মানে ইমাম সাহেব মারা যান। তো মারা যাওয়ার পরে মামাও খুব, মানে হাল ছেড়ে দেন, খুব কষ্ট পান। ইমাম সাহেবকে উনিও চিনতেন, খুব ভালো মানুষ ছিলেন। তো যখন মারা গেলেন, মামার থেকে ওরা, মানে রামলালা এসে জানতে চায় যে উনি কি মারা গেছেন, যে হ্যাঁ, ওনাকে কোনোভাবে আমরা বাঁচাতে পারিনি। তো মামাকে রামলাল আস্তে করে ধরে বাইরে নিয়ে আসেন, এবং মামাকে বল মামা আপনি চলে যান, আপনি অথবা বাইরে গিয়ে দাঁড়ান, আমরা ওনার সৎকারটা শেষ করে আসি। তো যখনই মামা বাইরে গিয়ে দাঁড়ায়, দেখে যে ওরা সবাই প্রায় 200-300 মানুষ তখন ইমাম সাহেবের ঘরের ভিতরে ঢুকে যায়,
এবং ঢুকে গিয়ে ওরা কিছু একটা করছে ওই মুহূর্তে। তো মামা খুব কষ্ট নিয়ে এবং অনেক তখন স্ট্রাগল করার পরে অনেক টায়ার্ড, ওই অবস্থায় মামা বাইরে বসে থাকে। ওরা দেখে যে ওরা একটা লাশ নিয়ে মোটামুটি রেডি করে ঘাড়ে করে ওরা চলে যাচ্ছে মসজিদের দিকে। কিছু দূরে মসজিদের দিকে গিয়ে একটা কবরস্থান আছে পেছনে, ওই কবরস্থানে এত মানুষের ভিড় যে মামা ওইদিকে আর যেতেই পারে না এবং মামাকে বাধা দেয়া হয়। দুইজন মানুষ মামাকে বাধা দিয়ে আটকে রাখে যে আপনি ওদিকে যাবেন না। কবরস্থানে সৎকার শেষ করে সবকিছু শেষ করে তারপর রামলাল বলে হুজুর চলেন আপনাকে দিয়ে আসি। তো ততক্ষণে মামা ট্রেন মিস করে ফেলে, পরের দিন বা বিকালে যাবেন ঠিক করেন। তো যখন ফেরত আসেন তখন মামা বলেন যে রামলাল তোমাকে যেতে হবে না, আমি চলে যেতে পারবো, আমি এই গ্রাম চিনি, আমি চলে যেতে পারবো। তো যেতে 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 মামা একাই রওনা দেন। বেশ কিছু দূর গিয়ে একটা টি স্টলের মতো আছে মেইন রোডের সাথে, ওই টি স্টলে বসে বয়স্ক মানুষদের সাথে কথায় কথায় বলেন যে খুব কষ্ট হচ্ছে, এই সেই হুজুর মারা গেলেন আজকে, ইমাম সাহেব এই সেই। তো যখনই বলেন তখনই ওই লোকগুলো, ওই বয়স্ক লোকগুলো খুব বিদ্রুপের মতো হাসতে থাকে মামার দিকে। আপনি কি বলছেন এগুলো? তখন বলছে কেন, আমি নিজেই হুজুরকে দেখে আসলাম, আমার হাতে এই ঘটনা এই সেই বললেন। তো বলার পরে ওরা বলছেন যে স্যার মনে হয় আপনার মনে হয় শরীর খারাপ, আপনি গিয়ে রেস্ট করেন, কারণ ইমাম সাহেব আমাদেরকে ফজরের নামাজ পড়িয়েছেন একটু আগে, আর ইমাম সাহেব এখন বাজারের দিকে গেছেন, আমরা দেখে আসছি। তো উনি খুব অবাক হন। তো উনি অপেক্ষা করতে থাকেন, এখন যে অবস্থা দেখে আসছেন হয়তো জোহরের নামাজে উনি এটা করতে পারবেন, মসজিদে আসবেন আবার। তো উনি যখন মসজিদে আসেন জোহরের নামাজ পড়ার একদম প্রথম কাতারে গিয়ে দাঁড়িয়ে যান মামা, এবং মামা দেখেন যে ইমাম সাহেবই সেই 4-5 ফুটের বেটে খাটো মানুষটাই নামাজ পড়াচ্ছে মসজিদে। তো উনার খুব শকিং লাগে পুরো ঘটনাটা। উনি নামাজ টামাজ সব শেষ করেন। এরপরে যখন আস্তে আস্তে মানুষ খালি হতে থাকে, একটা সময় উনি সামনে গিয়ে বসেন, ইমাম সাহেবের সামনে বসে কাঁপতে থাকেন, প্রচন্ড ভয়ে কাঁপতে থাকেন। ইমাম সাহেব বলেন যে আপনি ভয় পাবেন না, আপনি যা দেখেছেন সব সত্য, তবে আমি আপনাকে বলেছি যে আমাদের এই অঞ্চলটায় দুষ্ট আত্মা এবং ভালো আত্মা দুটোই মানে সিমালটেনিয়াসলি এক্সিস্ট করে। তো আপনি যা দেখেছেন এটা খুব বেশি আর কিছু আপনি বুঝতে চেষ্টা করবেন না, আপনি আপনার চেষ্টা করেছেন, এই জন্য আপনার প্রতি ওরা সবাই ঋণী এবং আপনাকে সেটার সেফগার্ড ওরা দিয়েছে। আপনি দেখেছেন আপনাকে কিভাবে ওরা পাহারা দিয়েছে। আপনি সম্ভবত আজকে বিকালেই চলে যান, আপনার জন্য ভালো হবে, আপনি আপনার ভাগিনা সহ চলে যান। ওই পর্যন্তই, এরপরে বিকালবেলা মামা চলে আসে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেক লম্বা এবং অনেক ইন্টারেস্টিং একটা ঘটনা শুনলাম এবং অনেকে দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের SMS করে জানাচ্ছেন। তোফাজ্জল আমাদের SMS করে বলছেন যে আজকের ঘটনাগুলো তার কাছে ভালো লাগছে। আশফাক খান আমাদের SMS করেছেন নিরালা খুলটা থেকে এবং তিনি বলছেন যে ভূত FM শুনছেন তিনি। হান্নান আমাদেরকে SMS করেছেন আমাদেরকে আনিস, SMS করেছেন আমাদেরকে সোহেল, SMS করেছেন রূপম, SMS করেছেন শামীম, SMS করেছেন আমাকে টঙ্গী গাজীপুর থেকে শামীম, এবং তিনি বলছেন আজকে ঘটনাগুলো দারুণ লাগছে। এবং ইথিকা আমাদের SMS করেছেন আমাদেরকে নিপা এয়ারপোর্ট থেকে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি কেয়া রাজশাহী থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে রাজবাড়ির ঘটনাটা আমার খুবই ভালো লেগেছে, থ্যাঙ্কস। আমি জানতাম এবং আজকে আমি বলছিলাম যে শেষ এপিসোডটা এই বছরের আমরা একটু ভালো করতে চাই, সো আমরা আরিফিন ভাইকে আবারও ডেকে নিয়ে এসেছিলাম। টুতুল আমাদের SMS করেছেন ঢাকা থেকে এবং তিনি বলছেন যে কাহিনীটা অসাধারণ। লিটন আমাদের SMS করেছেন আমাদেরকে লিম্পা তুলি এবং তিনি বলছেন আজকের ঘটনাগুলো অসম লাগছে। মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে ভূত এফএমের স্টোরি শুনতে অসম লাগছে। HM হৃদয় আমাদের SMS করেছেন, নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন তিনি সবাইকে। SMS করেছেন আমাদেরকে বাবু এবং তিনি বলছেন কাহিনীটা অসম। আমাদেরকে SMS করেছেন এছাড়াও সাকিব পল্টন থেকে এবং তিনি বলছেন ভূত এফএম রক্স। আমাদেরকে সাইম SMS করেছেন চট্টগ্রাম থেকে। SMS করেছেন আমাদের তাইফ খিলগাঁও থেকে। SMS করেছেন রনি, SMS করেছেন আব্দুর, SMS করেছেন আমাদেরকে উৎস সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নম্বরে। আরিফিন ভাইয়ের সাথে আমার অলরেডি কথা হয়ে গেছে এবং বিশেষ বিশেষ দিনে এবং বিশেষ বিশেষ সময় আমরা তাকে ইনভাইট করব যদি ওনার আপত্তি কোনো না থাকে। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনা। তো তার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি লাগবে আমাদের সাথেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর রাসেল ভাই, আপনি সবসময় ভালো রেজাল্টে থাকেন, আজও নিশ্চয়ই ভালো আছেন। আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল বলছি, নোয়াখালী সোনাইমুড়ি থেকে। যদি আমি বর্তমানে ঢাকায় বসবাস করছি এবং আমি গত বছর থেকে 2012 সাল থেকে ঢাকায় কন্টিনিউ বসবাস করে আসছি এবং আমি 2012 সালের দিকে আমি যে বাসায় উঠেছি, আমি আজকে যে ঘটনাটা শেয়ার করবো সেটা ওই বাসায়। আশা করি আপনাদের সবাই ভালো লাগতে পারে। এটা ছিল 2012 সালের মে-জুন মাসের দিকে। আমি ওই সময়টায় নিয়মিত নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করতাম। ঠিক এইভাবে আমি যখন সকালে ঘুম থেকে উঠতাম, তখন আমাদের বাসার গেটে একটা তালা দেওয়া থাকতো, কারণ আমি বাড়িওয়ালা আঙ্কেলকে জাগিয়ে তারপর আমার কাছে চাবি নিয়ে ফজর নামাজ পড়তে যেতাম। তো আমরা রাতে কিন্তু খুব ভালো যে ঘুম হতো তা কিন্তু না। সেই জন্য আমি কি করতাম, সময়টা যে খুব গভীর রাত হয়ে গেল বা যদি ফজরের নামাজের একটু আগেই আমি ঘুম থেকে জেগে উঠতাম, তখন আমি তাহাজ্জুদের নামাজটা পড়ে নিতাম। তো এভাবেই যাচ্ছে দিন ভালোই, আমি আল্লাহর ইবাদত করতাম। তো একদিন ফজরের সময়, আসলে ঘটনা হচ্ছে খুব ভয়ের তাও না, বাট আমার কাছে খুব অদ্ভুত লেগেছে জিনিসটা। আমি একদিন ফজর নামাজ পড়তে উঠেছি, আমি সবাই উজু করলাম, তারপর সুন্নত পড়লাম ঘরে এবং নিচে গিয়ে বাড়িওয়ালা আঙ্কেলের কাছ থেকে চাবি নিলাম এবং ফজর নামাজ পড়তে গেলাম। ফজর নামাজ পড়ে আমি খুব স্বাভাবিকভাবে এসে ঘরে ঢুকলাম এবং যখন হালকা আলো চারদিকে ছড়াচ্ছে এবং আমার আপা অন্য রুমে এবং ভাগ্নি অন্য রুমে নামাজ পড়তেছে, তা আমি আমার রুমে ঢুকে আমি আবার দরজা লাগিয়ে আমি একটু শুয়ে পড়লাম। যেহেতু সকালটা এখন বাকি আছে, আমি একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়লাম। তো আমি যখন শুলাম তখন আমার ঠিক যে ঘুম আসছে তা কিন্তু না। আমি দেখতে পেলাম বাইরে সূর্যের আলোটা আস্তে আস্তে ঝলমলিয়ে উঠছে। ঠিক এই সময় আমার চোখ লেগে আসতেছিল। ঠিক এই সময় আমি অনুভব করলাম কি যেন আমার একদম মুখটা নাড়াচ্ছে, মশারিটা নাড়াচ্ছে একটু একটু। তো আমি শুয়ে থাকলাম কিন্তু চোখ খুললাম না। আমি বুঝতে পারলাম কি মশারিটা নাড়াচ্ছে, এটা আমি শুয়ে থাকলাম এবং এক সময় দেখলাম যে আমার একটা পা কেউ টেনে জানলার দিকে উঠে নিতেছে। আমি জানলার দিকে নিয়ে যাচ্ছে, তো আমি জোর করে পাটা ছাড়ানোর পর আমার পাটা বিছনা করলাম, জেগে উঠে বসলাম। দেখলাম ভোরের আলো ফুটে উঠেছে চারদিকে, সূর্যেও হালকা হালকা আলো ছড়াচ্ছে ওই সময়। ঠিক এই সময় জানি না আপনাদের কতটুকু বিশ্বাস হবে। তো আমি ঘটনাটাকে একদম স্বাভাবিক নিলাম এবং আমি আবার শুয়ে পড়লাম। ঠিক আমি চোখ বদ্ধ করার সাথে সাথে একদম প্রায় সাথে সাথেই আবার আমার পা আস্তে টেনে জানলা দিয়ে নিয়ে যাচ্ছে এবং আমি অদ্ভুতভাবে তখন পাটা ছাড়াতে চেষ্টা। আমি এবার কিন্তু পা ছাড়াতে প্রথম চেষ্টা করিনি, দেখি কি হয়। সত্যি আমার পা একদম টেনে জানলার যখন প্রায় কাছে নিয়ে গেছে তখন আমি টান দিয়ে পাটা ছাড়িয়ে উঠে বসলাম এবং আমি দেখলাম যে আমাদের মশারিটা হালকা দুলছে। তা আমি উঠে কিছুক্ষণ বসে রইলাম হতভম্ব হয়ে, আর ভয় পেলাম না, কারণ দিনের আলো যেখানে চারদিকে আমি ভয় পাওয়ার কোনো কারণ নেই, বাট একটু অবাকই লাগলো। তো আমি কাউকে ডাকলাম না, আমি আবার শুয়ে পড়লাম এবং তখন আমার কাছে মনে হচ্ছে যে আমার একদম পাশে কেউ একজন বসছে, যেমন অনুভূতি একদম আমি স্পষ্ট অনুভূতিটা পেয়েছি যে আমার পাশে যে বিছানাটা নেমে গেছে। কারো বসার পর যে আমাদের বিছানাটা একটু নেমে যায়, ঠিক ওইভাবে বিছানাটা একটু নেমে গেছে। তো আমি ভাবলাম যে আমি হয়তো দরজা লাগাই ঘুমাই নেই বা আমার আপু বা আমার ভাগ্নি টাইপের কেউ এসে বসছে। ঠিক তখন দেখলাম একদম হালকা রোগা, কেমন যে কিছু আমাদের একটা অপুষ্টিজনিত যেরকম একটা রোগা হাত, এইরকম একটা হাত আমার বুকের উপর পড়লো। তা আমি চোখ না খুলে আমি হাত দিয়ে স্পর্শ করলাম এবং দেখলাম ওই হাতে একটা চুড়ির মধ্যে কিছু একটা আছে। করলাম, আমি হাত দিয়ে ধরলাম ওইটা, আরেকটা হাত আমার গলার উপরে, কিন্তু আমার খুব যে গলা চেপে ধরছে তা কিন্তু না, আরেকটা হাত আমার গলার উপরে। এবং ওই হাতটা আমি স্পর্শ করলাম, কিন্তু ওই হাতে কোনো চুড়ি নেই বা চুড়ির মতো যে বস্তুটা থাকার কথা ওটা নেই। একটা হাত আছে এবং একটা হাতে নেই। তারপর আমি যখন চোখ খুলবো বা খুলবো না এরকম একটা অবস্থা। ঠিক তখন আমার ভাগ্নি বাইরে বলতেছে যে মামা দরজা আটকে ঘুমেছে, কেন আমি ব্যাগ নিতে পারছি না, আমি স্কুলে যাওয়া লাগবে না। এই বলে সে যখন আমার দরজা ধাক্কা দিল, সাথে সাথে আমি সম্বিতে ফিরে পাই এবং আমি উঠে পড়ছি, দেখে কেউ নেই এবং আমি উঠে বসে আছি। তো আমার ভাগ্নি বলতেছে মামা তুমি এরকম দরজা খোলো নাই কেন? আমি কিছু বললাম না, শুধু অনেকক্ষণ তার দিয়ে মুখের দিয়ে তাকাচ্ছিলাম। তারপর আমি ওই আপার সাথে ঘটনাটা শেয়ার করলাম। তখন আমার আপা জানালো যে উনিও নাকি একদিন এভাবে
শুয়েছিলেন, তো হঠাৎ মানে চোখ খুলে দেখেন, আমরা ওই বাসার 4 তলা থাকি, চোখ খুলে দেখেন জানলার উপর বাইরের দিক থেকে একটা মানে গায়ে জামা নেই, বাট 7-8 বছর এরকম একটা ছেলে জানলা ধরে ঝুলে আছে বলতে মানে পা জানলার মধ্যে, হাত ধরে ঝোলাই দিয়ে আমরা যেভাবে ঝুলে বসি না, এবার বসে আছে। তো পরে আপার কাছ থেকে এটা জেনে আমার মানে কিছুটা মনে হচ্ছিল যে এখানে কেন। তারপর বাড়িওয়ালা আঙ্কেল বললো আর কি যে আমাদের 5 তলা যে ভাড়াটিয়ারা থাকে, মানে ওখানে যে উপরে এই যে ছাদে গোসল করা বা করা, এটা কিন্তু নিত্য নৈমিত্তিক ব্যাপার, তো এটা কোনো সমস্যা হয় না। বাট তিনি তাদেরকে এইভাবে বললেন যে 5 তলা ভাড়াটিয়াদেরকে রাতে যদি কেউ আপনাদের দরজা নক করে, হ্যাঁ গলার আওয়াজ মানে করা ছাড়া, গলার আওয়াজটা আপনার কনফার্ম করা ছাড়া আপনার দরজা খুলবেন। পরে জানতে পারলাম যে আমাদের যে ফ্ল্যাটটা ওটা আসলে মানে যেখানে তৈরি হয়েছিল সেখানে অনেক ময়লা আবর্জনা ছিল বা পরিষ্কার জায়গা ছিল না, এই জন্য হয়তো এই প্রবলেমটা হচ্ছে। এটা ছিল আমার ঘটনা। রাসেল ভাই, ধন্যবাদ সবাইকে। আসসালাম। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 12:59। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আমরা বলেছিলাম যে আমাদের আরো নতুন 5 জন অতিথিরা আছেন, আমরা একে একে তাদের কাছেও যাব এবং আশা করছি আপনারা অনেক এনজয় করছেন, আপনারা SMS এর মাধ্যমে জানাচ্ছেন সেটা। এবং অনেক থ্যাঙ্কস আপনাদেরকে। বছরের এই শেষ ভূত এফএমটা আমরা অনেক সুন্দরভাবে করে ফেলতে চাই এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, আপনারা সাথেই থাকুন সেটাই আশা করবো। এবং আমাদের SMS দিন। SMS পাঠানোর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা কমেন্ট করতে চান ফেসবুকে তারা চলে যান www.facebook.com/radiofurti। আর যারা আমাদেরকে ইমেইল করে ঘটনা পাঠাতে চান তাদেরকে আমি ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioFOORTI.fm। আর সেই সাথে আমরা বলতে চাই যে আমাদের কাছে বেশ অলরেডি অনেক আমাদের এখানে কমেন্ট আসছে এবং অনেকেই বলছেন, ঘটনার প্রশংসা করছেন, অনেকে আমি দেখতে পাচ্ছি যে SMS করেছেন। আমরা কয়েকটা নাম বলতেই চাই এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। ইমি ফেসবুকের কথা বলছি আর কি, ইমিনিতা ইমি আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। সাদমান আহমেদ এবং তার ভয় লাগছে সেটা তিনি উল্লেখ করেছেন এখানে। আনাম সুমন আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা সেটা ডেঞ্জারাস আমাদেরকে। এছাড়াও প্রণয় দাস পল SMS করেছেন, লিখেছেন জাস্ট অসম। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে SMS যারা পাঠিয়েছেন, আমাদেরকে SMS পাঠিয়েছেন দেখতে পাচ্ছি হাশেম সিলেট থেকে, তিনি লিখেছেন ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমরাও সেটাই বলি যে ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আর আমাদেরকে বিলকিস SMS করেছেন মুন্সিগঞ্জ থেকে এবং তিনি প্রথম SMS করেছেন আজকে। SMS না পড়লে কষ্ট পাবেন লিখেছেন, আমি পড়ে ফেললাম আপনার SMS-টি। রাজু আমাদের SMS করেছেন আমাদের ফয়সাল ঘোড়াশাল থেকে। SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি মগবাজার থেকে SMS করেছেন আমাদেরকে, নামটা লেখেননি। আমাদেরকে আনোয়ার উত্তরা থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখেছি রুবেল, এছাড়াও সানি SMS করেছেন চট্টগ্রাম থেকে। SMS করেছেন আমাদেরকে গুড্ডু গোপীবাগ থেকে। আমাদেরকে SMS করেছেন ইভা বনশ্রী থেকে। SMS করেছেন আমাদেরকে সুশান্ত। এছাড়াও SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি অনেক সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে আমি নিয়ম বলে দিয়েছি, আরো একবার বলে দিতে চাই। আপনি চলে যান আপনার মোবাইলের মেসেজ অপশনে, সেখানে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আনফরচুনেটলি আজকের এই চমৎকার এপিসোডটি কেউ মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি আরো একবার চাইলেই সেটা শুনতে পাবেন। সেজন্য আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে এবং আপনি আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন থেকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটা আপনি মিস করেছেন বা যে এপিসোডটা আপনি পুনরায় শুনতে চান সেটা চাইলে আপনি সেখান থেকে শুনতে পারবেন। নাও লিসনার্স ক্যান গেট দ্য ভূত এফএম টিউন অ্যাজ দেয়ার কলার টিউন, মাই টিউন, যেটা মাসুম প্লে করছে। এই টিউনটাকে আপনি কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারবেন এবং আপনাকে যেটা করতে হবে সেটা ভূত এফএম টিউন কোডে মনে রাখতে হবে। দ্য কোড নাম্বারটি হচ্ছে 92125 এবং আপনি অ্যাক্টিভেট করতে পারেন এটা। আপনি জাস্ট এই টিউনটা আপনার করে নিতে পারেন শুধুমাত্র একটা উপায়।
উপায়, সেটা হচ্ছে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে আপনি টাইপ করুন 92125 যেটা কোড নাম্বার, এবং SMS টি সেন্ড করে দিন 3123 নাম্বারে। ব্যাস, এই টিমটি আপনার হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম মানে সেকেন্ড রাউন্ডের প্রথম অতিথির কাছে, এবং আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন? জি, আমার নাম হলো রাফি, আমি এসেছি বনানী থেকে। ওকে ফাইন। তো রাফি, আপনার প্রথম ঘটনাটি আমি যতদূর জানি যে দেশের বাইরে, তাই না? জি, দেশের বাইরে। এটা হলো হাওয়াইতে হয়েছে, ইউএসএ তে। ওকে, আমরা শুনি তাহলে ঘটনাটি। ঘটনাটা হয়েছে 2008 এর দিকে। আমি তখন 17 বছর বয়স ছিল। আমি তখন হাওয়াইতে ছিলাম, তখন আমি এখানে পড়াশোনা করছিলাম। তো আমাদের ঘটনাটা হলো যে একদিন রাত্রেবেলা আমরা কয়েকজন ফ্রেন্ডরা মিলে একটা পার্কে রাত্র অ্যারাউন্ড 11টার দিকে আমরা বসেছি, আড্ডা দিচ্ছি, তারা দেখছি ছেলেমেয়েরা মিলে। ওই জায়গাটা খুব অন্ধকার একটা জায়গা ছিল, কোনো লাইট ছিল না। সামনে একটা রোড, বাম পাশে ছিল আরেকটা রোড, পিছনে হলো একটা স্কুল ছিল, প্লেগ্রাউন্ড ছিল, আর ডান পাশে ছিল একটা ড্রেনের মতো। আর আপনার ড্রেনের উপরে হলো তার কাটা দিয়ে আটকানো। সো ড্রেনের মানে ওইখানে পুরা কেউ থাকে না, আটকানো জঙ্গলের মতো। তো আমরা হলো আস্তে আস্তে কথাবার্তা বলতেছি, তখন কথা বলতে বলতে হঠাৎ করে দেখলাম যে ওই যে পানির যে ফাউন্টেনটা নিজে নিজে চলা শুরু করলো। তো একটু স্ক্যারি জায়গা, তো সবাই ইমিডিয়েটলি একটু ভয় পাইছে। কিন্তু আমি তখন বললাম যে না, এটা পানির প্রেসার লো হতে পারে, হাই হতে পারে, সো ইট ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট। এরপরে অ্যারাউন্ড 1 o'clock আমরা কথা বলতে বলতে আমরা দেখলাম যে ওই ড্রেন থেকে একজন মহিলা বের হয়ে আসছে। সে হলো ভিক্টোরিয়ান স্টাইল যে জামা কাপড় থাকে ওরকম পরা, সাদা কাপড় ছিল। সে ড্রেন থেকে বের হয়ে সে হাঁটা শুরু করেছে। সে এত তাড়াতাড়ি হাঁটছিল যে অনেকটা দেখে মনে হয়েছে যে সে ভাসতেছে আকাশে, এত তাড়াতাড়ি যাচ্ছে। এবং আমার ওটা দেখে তখন আমরা তার দিকে চিল্লাচ্ছিলাম যে আপনি কে, আমাদের সাথে কথা বলেন, আমাদের দিকে তাকান, কারণ রাত্র 1টা-1.5টার সময় ওইখান থেকে কোনো কেউ আসবে না। সে দেখলাম যে আমাদের দিকে তাকালো না, সে জাস্ট তার নিজের মতো গেল। সে পিছন থেকে ঘুরিয়ে যেতে যেতে সে প্লেগ্রাউন্ডের পিছনে যে আমাদের চোখের সামনে থেকে সে ভ্যানিশ হয়ে গেল। আমরা তাকে দেখলাম না। আমরা 6 জন ছিলাম রাত্রেবেলা, আমরা সবাই তাকে দেখেছি, আমার চোখের সামনে থেকে সে গায়েব। তো তখন আমি একটু ভয় পেয়েছি। আমি তখন রিলিজিয়াস ছিলাম, তো তখন আমি ভাবলাম যে মেবি আল্লাহ কোন আমাকে সাইন দিল যে এখানে এত রাত্রেবেলা থাকা মানে উচিত না। তো আমরা বাসায় চলে গেছি। আমি এরপর 2 years later আমি এই জায়গাটা আবার ফেরত যাই। তখন আমরা হাওয়াইতে কয়েকজন ফ্রেন্ডরা মিলে চিন্তা করলাম যে অনেক রাত্র হলো, যাই ওখানে একটু ঘুরে আসি, একটু কথা দেখি কোনো ভূত টুত অথবা সামথিং কিছু ফিল করতে পারি কিনা আমরা। তো আমরা গেলাম। আমরা যাওয়ার পরে আমরা ড্রেনে নামলাম। ড্রেনে নামার পরে আমরা কমিউনিকেট করতে চেষ্টা করলাম, যারা মানে যেটা মানুষ ইজিলি করতে চায়। তো কমিউনিকেট করার মাঝখানে আমরা দেখলাম যে কয়েকটা টর্চ লাইট আমাদের দিকে আসলো। উপরে তাকায় দেখলাম যে পুলিশ চলে আসছে। পুলিশ আমাদের বললো যে এটা তো প্রাইভেট প্রপার্টি, আপনারা ট্রেসপাসিং, এখানে হাঁটা অ্যালাউড না। সো তখন আমাকে জিজ্ঞেস করা, এখানে কি করছেন আপনাদের? আমাদের বয়স কম, সো অবভিয়াসলি তারা চিন্তা করছে সামথিং ইজ রং। সো আমরা বললাম যে না না না, আমরা এরকম 2 বছর আগে এরকম কাণ্ড হয়েছে, আমরা জাস্ট দেখতে আসছি যে কিছু আমরা ফিল করে নাকি। তখন পুলিশ উনি আমাদের বললো যে আপনারা একটা কাজ করেন, আমাদের সাথে পুলিশ স্টেশনে চলে। সো আমরা পুলিশ স্টেশনে গেলাম। পুলিশ স্টেশনে যাওয়ার পরে আমরা 2 ঘন্টা বসে ওয়েট করলাম। ওয়েট করার পরে বয়স্ক একজন পুলিশ অফিসার এসে আমাদের সামনে একটা ফাইল দিল। ফাইলটা দেওয়ার পরে ফাইলটা খুলে আমাদের বলল যে আমি তো স্টোরি শুনলাম, আপনার যে স্টোরিটা আমরা বললেন, আপনারা কি মানে এই মহিলাকে দেখছেন কিনা। ফাইলটা অনেক আগের, 1970s এর দিকে। সে ফাইলটা আমরা খুলে পড়ে দেখলাম যে 1970s ওই ড্রেনের ভিতর 2টা ডেড বডি পাওয়া গেছে। ওইখানে একটা কাহিনীটা ছিল যে আপনার একটা লাভ ট্রায়াঙ্গেল ছিল 2 জন লয়ার এবং একজন পারফর্মারের সাথে, স্টেজ পারফর্মারের সাথে। সো লাভ ট্রায়াঙ্গেলে একজন লয়ার, সে এই আরেকজন লয়ার এবং স্টেজ পারফর্মার যে মহিলা, তাকে মেরে তাদের বডি ড্রেনে রেখে দিয়ে চলে গেছে। সো আমি দেখে খুব অবাক এট দ্যাট টাইম, কারণ যে মহিলাকে আমরা দেখলাম সে মারা গেছে ফার্স্ট অফ অল, এবং তাকে আমরা এই ফোল্ডারের ভিতরটার ছবি দেখছি। আমি তখন এর আগে আমি বিলিভার ছিলাম না। আই ডিড বিলিভ যে একটা ভালো থাকলে খারাপও থাকে, কিন্তু এরকম যে আমি এক্সপিরিয়েন্স করবো, দেখতে পারবো, এটা আমি এক্সপেক্ট করি নাই। এরপর থেকে আই বিন আ সলিড বিলিভার। এরপরে কি হলো, আমি বাসায় গেলাম। আমি আমার ডর্ম রুমে ছিলাম তখন। ডর্ম রুমে যাওয়ার পরে আমি রাত্রেবেলা ঘুমাতে পারতাম না।
হঠাৎ করে দেখি যে আমার ওয়ালের উপরে যে আমার হোয়াইট বোর্ড পড়ে যায়। আমি যাই হোয়াইট বোর্ডটা আবার দেখি না লোহা ঠিক আছে, গ্লু ঠিক আছে, হোয়াইট বোর্ড তো পড়ার কথা না, লাগায় রাখি, এরপর আবার পড়ে। এরপর সারা রাত দেখি যে আমার রুমে একটা কার্পেট ছিল, আমার কার্পেটের উপরে মানে আমি ফিল করতেছি কেউ হাঁটতেছে মানে আমার রুমের ভিতর, কিন্তু রুমে কেউ নাই আমি ছাড়া। তো আমি শব্দ পাচ্ছি, হাঁটার শব্দ পাচ্ছি, মুভমেন্টের শব্দ পাচ্ছি, যে কেউ রুমে আমার সাথে রুমের ভিতরে কেউ আছে। সো আমি পরের দিন রাত্রেবেলা খুব ভয় পেয়েছি, আমি রাত্রেবেলা ঘুমাতে পারিনি, লাইট অন ছিল সারা রাত, আমার রুমমেটও ছিল না তখন। সো আমি পরের দিন চিন্তা করলাম যে আমার একজন রিলেটিভের বাসায় যে থাকবো রাত্রেবেলা, কারণ আমার ভয় লাগছে দেখে। সো আমি রাত্রেবেলা যাওয়ার আগে আমি যে কাজটা করে গেছি, আমি যে লন্ড্রি ডিটারজেন্ট আমি কার্পেটের উপর রেখে দিয়ে চলে গেছি, যে কেউ যদি হাঁটে, যদি কোনো প্রিন্ট থাকে, তাহলে পরের দিন যখন আসবো প্রিন্ট আমি পাবো। সো পরের দিন আমি যখন ফেরত এসেছি, আমি নিচ থেকে একজন রেসিডেন্ট অ্যাডভাইজারকে নিয়ে গেছি। উপরে যাওয়ার পরে ঠিকই কার্পেটের উপর ফুটপ্রিন্ট পেয়েছি। এটা আপনার সাইজ হবে সাইজ 6, সাইজ 7 মহিলাদের। এবং ইমিডিয়েটলি আমি খুব ভয়ে ছিলাম, যে আমার মনে হয়েছে যে আমার সাথে মনে হয় কেউ চলে আসছে ওইখান থেকে, যে কেউ আমাকে ফলো করে চলে আসছে আমার রুম পর্যন্ত। সো সেদিন রাত্রেবেলা আমার রুমমেট ফেরত আসছে। আমার রুমমেট হলো ইন্দোনেশিয়া ছিল। আমার রুমমেটকে আমি বললাম যে আমি আমার রুমে এরকম হয়েছে, কাণ্ড হয়েছে। তখন আমার রুমমেটটা আমাকে বললো যে রাফি, মাইন্ড করো না, একটা কথা বলি, আমি জানি না তুমি আমাকে সিরিয়াসলি নিবা কিনা, বাট আমার মা হলো এগুলা মানে সে এগুলো বিশ্বাস করে এবং সে অনেক রিচুয়াল করে, যে এগুলা সো দ্যাট খারাপ এনার্জি যেন চলে যায় রুম থেকে। আর আমি যখন রুমে এন্টার করেছি, এই রুমে একটা খারাপ এনার্জি ফিল করেছি, এই ফিলিংটা আমার আগে ছিল না। সো এরপর ওর মা যে রিচুয়াল শিখিয়ে দিয়েছে, ওই রিচুয়ালটা করলো, করার পর থেকে দ্য রুম হ্যাজ বিন, এরপর থেকে ওর ফাইন ছিল। আমি আর কিছু এক্সপিরিয়েন্স করি রুমের ভিতর, বাট এই সব এক্সপিরিয়েন্সের পরে মানে আমি তুলা রাশি, মানুষ বলে যে আগের ভিউয়ারও বলেছে যে তুলা রাশি এরা অনেক ফিল করে। সো আমি তুলা রাশি, আমি এরকম জিনিসপত্র ফিল করি মোস্ট অফ দ্য টাইম। সো আমার স্টোরি থেকে থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের আরো একটা ঘটনা শুনলাম এবং অলরেডি আমাদের কাছে বেশ কিছু SMS চলে এসছে এবং সেই সাথে ফেসবুক কমেন্টও দেখছি। আমি দেখতে পাচ্ছি যে আমাকে SMS করেছেন আব্দুল্লাহ আল মাসুম, তার কাছে অবশ্য ভূত এফএম ভয় লাগছে না। আমাকে SMS করেছেন, দেখতে পাচ্ছি হাসিন সাহাদাত, তিনি SMS করেছেন এবং তিনি বলছেন ভূত এফএম রক্স, চিয়ার্স ফ্রম ইটালি। আমাদেরকে SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি সঞ্জয় কুমার আগারওয়ালা, তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে আবিদ আজাদ SMS করেছেন, রাজবাড়ির ঘটনাটা অসাধারণ লেগেছে। আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি সামিরা রহমান শাম্মী, তিনি লিখেছেন ভূত এফএম রক্স। আচ্ছা, ওকে, আমরা অনেকগুলো SMS পেয়েছি এর মধ্যে অলরেডি। জাভেদ আমাদেরকে রাঙ্গুনিয়া চিটাগং থেকে SMS করেছেন আমাদেরকে। আচ্ছা, আপনারা যারা ফেসবুকে কমেন্ট করছেন, অর্থাৎ যারা ফেসবুকে আমাদের যে ফ্যান পেজ রয়েছে www.facebook.com/radiofuti, এখানে গেলে আপনারা পাবেন। সেখানে যারা করছেন তারা জানাতে পারেন যে আপনারা কোন জায়গা থেকে কমেন্ট করছেন, সেটা অনেক ভালো হবে আশা করছি। HM হৃদয় আমাদের SMS করেছেন, নোয়াখালী থেকে তিনি SMS-টি করেছেন। এছাড়াও কবির আমাদেরকে জিনজিরা থেকে SMS করেছেন, খুলনা থেকে আমাদের SMS করেছেন তাহিয়া। এছাড়া আমাদের SMS করেছেন সুপ্ত ময়মনসিং থেকে এবং আমাদেরকে লাবিব SMS করেছেন আমাদেরকে আলামিন SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও হৃদয় হাসান রাজশাহী থেকে আমাদেরকে সাইফ SMS করেছেন শাহেদ সম্রাট চিটাগং থেকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মোর্শেদা বনানী থেকে SMS করেছেন এবং তিনি বলছেন আজকের ঘটনাগুলো তার কাছে ভালো লাগছে। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শাফান এবং রিদওয়ান মগবাজার থেকে এবং আমাদেরকে SMS করেছেন দিদারুল নারায়ণগঞ্জ থেকে এবং তার কাছে আজকের ঘটনাগুলো ভালো লাগছে। সাইমা ঢাকা থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে ডিজে মঞ্জু পল্লবী থেকে SMS করেছেন, সাব্বির আমাদের SMS করেছেন, সাজ্জাদ SMS করেছেন। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের সাথে আমাদের আরো একজন অতিথি, আমাদের সেকেন্ড রাউন্ডের সেকেন্ড অতিথি আমাদের সাথে অলরেডি জয়েন করছেন এবং আমরা তার পরিচয়টা জানতে চাই এবং জেনে নিই যে তিনি কোথা থেকে এসছেন। জি, আমি রিফাত, ধানমন্ডি থেকে। আমরা শুনি আপনার ঘটনাটা সম্ভবত আপনি কি মেডিকেলের পড়াশোনা শেষ করেছেন না এখনো পড়ছেন? আমি এখনো পড়ছেন। ওকে, শেষের দিকে। ওকে, তো এটা তো মানে আপনার হসপিটাল রিলেটেড কোনো ঘটনা? জি, হসপিটাল রিলেটেড। ফাইন, আমরা শুনি।
সো এই ঘটনাটা অ্যারাউন্ড 2 বছর আগের, যখন আমরা সাইকিয়াট্রি প্লেসমেন্টে ছিলাম রোটেশনে। তো তখন আমরা প্লেসমেন্টে থাকার সময় একটা মহিলার সাথে আমাদের দেখা হয়। তো মহিলাটাকে আমরা সবসময় আমাদের সাথে যে অ্যাটেন্ডিং ডক্টর ছিল ওদেরকে জিজ্ঞেস করতাম যে মহিলাটার সমস্যা কি। তখন ডক্টররা আমাদেরকে বলতো যে না, ওর কোনো সমস্যা নেই, ও 2 দিন পর পরই আসে, প্রায়ই আসে আমাদের কাছ থেকে, কিন্তু ওর কিছুই হয়নি। তো আমি নিজেই একদিন ইন্টারেস্ট নিয়ে মহিলাটার কাছে একদিন গেলাম। তো গিয়ে বললাম যে আপু আপনি বলেন আমাকে আপনার সমস্যাটা কি। তো খুব ইন্টারেস্ট নিয়ে এসে খুব ফ্রেন্ডলি ভাবে আমার সাথে সে ইন্টারেক্ট করলো, কারণ এখানে কেউ তার কথা শুনতে চায় না, কেউ ওর কথা বিশ্বাস করে না, বলে যে আপনার হাসপাতালে আসার দরকার নেই, আপনি চলে যান। তো তার আমি বসেই ফার্স্টে যেটা নোটিস করলাম যে একেবারে সে শুকনা, খাওয়া দাওয়া করে না, চোখের একদম কোটরের ভিতর ঢুকে গেছে, এবং ওর হাতে গলায় অনেক মারধর করা হয়েছে তাকে, এরকম মার্কস কিছু থাকে যেটা ওর সাথে অ্যাটেন্ডেন্টরা বলে যে ও নিজেই নিজেকে মারে, কিন্তু উনি এটা ডিনাই করছে। উনি বলে যে না, এগুলো আমি করিনি। তো তাকে জিজ্ঞেস করার পরে সে বললো যে তার ছোটবেলা থেকেই সে অনেক কিছু দেখে, অনেক কিছু শুনে, এবং তার একটা কাজিনও আছে, সেও রাইট নাও থেরাপিতে আছে। তার মামারও নাকি এরকম হিস্ট্রি ছিল, এবং অনেক আগে থেকে অনেকে তাকে বলতো যে ফ্যামিলিটা অলৌকিক, ওদের আশেপাশে যাওয়াটা ঠিক না, ওদের ক্লোজ কেউ থাকতে চায় না কোনো সময়। তো ও গত 5-6 বছর ধরেই রেগুলারলি আসতেছে সে আমাদের মেডিকেলে, কিন্তু কখনোই মানে কোনো প্রপার ট্রিটমেন্ট ওকে ডায়াগনোসও করা হয় না ওভাবে, কারণ সে সবাই বলে যে পাগল, তো নিজে বলতে আসে না কখনো যে আমি পাগল। তো ওর যে কথাটা যেটা বললাম, যে ও ওর ঘরের মধ্যে সবসময় খেয়াল করে যে একটা প্রেজেন্স আছে তার সাথে, কেউ না কেউ ওর সাথে সবসময় থাকে। ও যখন ঘুমাতে যায় লাইটটা অফ করে 5 তলায় থাকে সে, তখন সে ওর জানালার বাইরে মানুষের নড়াচড়া দেখতে পারে, which is impossible, কারণ জানালাটা এত উপরে, তখন বাইরে মানুষ থাকা পসিবল না। ও দরজা লাগালে বাইরে নক শুনতে পায়, বাইরে পায়ের আওয়াজ শুনতে পায়, এবং ওই পাশে আর কেউ থাকে না। তো এবং ওর সবচেয়ে স্পেশাল যে স্টোরিটা, সেটা হচ্ছে আয়নার ভিতর দিয়ে সবসময় ওর একটা কম্পানিয়ন দেখতে পারে ওর রুমে, ওর সাথে সবসময় থাকে। ছোটবেলা থেকেই দেখতো, ছোটবেলায় সে অনেক ভয় পাইতো, তার বাবা মাকে বলতো। তো বাবা মা সবসময় জিনিসটাকে উড়াই দিয়েছে, হুজুর টুজুর দিয়ে ফু পড়াইছে, যা যা করে মানুষ আমাদের বাংলাদেশে তাই করাইছে। এখন সে যখন তার সাথে দেখা হয়, সে বলে ওর সাথে কথা বলে, এবং সে বলে যে আমি তোকে মানে কাউকে তোর কাছে আসতে দিব না। সবসময় তাকে বলে যে তার কাছে সে কাউকে আসতে দিবে না, কাউকে ক্ষতি করতে দিবে না, এবং ওর স্পেসিফিক্যালি সে ওই যে প্রেজেন্সটা থাকে তার কাছ থেকে শুনছে যে আমাকে ছাড়া তোর আর কাউকে লাগবে না। তো ও এই জন্য সবসময় কারোর সাথে সে মিশেও না, সবসময় সবাইকে বলে যে আমার আশেপাশে থাকবি না তোরা, দরকার নেই। তো রিসেন্টলি লাস্ট যে ভিজিটটা দিয়েছে সে 2 বছর আগে, সেটা দিয়েছে বিকজ ওর ডিভোর্স হয়ে গেছে, কারণ ওর হাজবেন্ড ওকে ছেড়ে চলে গেছে, বলছে যে এই মেয়ের সাথে আমি থাকতে পারবো না। কোনো স্পেসিফিক এক্সপ্লেনেশন দেয়নি, কিছুই দেয়নি, বলছে থাকতে পারবো না আমি। তো আমরা আলটিমেটলি যখন ফলো আপ করলাম, আমি 1 বছর পরে যে ডক্টরের কেস ছিল তাকে জিজ্ঞেস করলাম যে আপুটার কি হলো পরে শেষ পর্যন্ত। তো ডক্টর আলটিমেটলি বললো যে উনি মারা গেছে কিভাবে। তো উনার একদিন রাত্রেবেলা পরে সকালবেলা সে আর ঘুম থেকে উঠেনি, তারপরে দরজা ভিতর থেকে লক ছিল, ভিতরে নক করে কোনো আওয়াজ নাই, কিছু নাই, দরজা খুলে তারপরে ওকে ঘরের ভিতর পাওয়া গেছে, এবং ওর ওয়ান্স এগেন ওর গায়ে অনেক মারধরের চিহ্ন, ফ্রেশ মারধরের চিহ্ন, এবং ওর ঘাড়টা মোটকানো। ওর মা যে ডেসক্রিপশনটা দেয় যে ওর মাথাটা কমপ্লিটলি 180 ডিগ্রি পিছন দিকে ঘোরানো। তো এন্ড যে পার্টিকুলার মিররটা দিয়ে সে দেখতো, একটা আয়না দিয়ে সে ওর আত্মাটা দেখতো, এবং ওই আয়নাটা ভাঙা। তো এটাই আলটিমেটলি হয়, এবং ওই ফ্যামিলিটা ওই বাসা থেকে চলে যায়। এখনো ওই বাসায় এখন পর্যন্ত কেউ ভাড়াও নেয় না, কেউ যায়ও না, ওই বাসার আশেপাশে কেউ যায়ও না। আরেকটা যেটা আছে স্টোরি, এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, হুইচ ইজ একটা পুরান ঢাকায় একটা বাসায়, আমাদের একটা ফ্রেন্ডের নানার বাসা। তো ওটা একসময় বাইজি ঘর ছিল, যেটা বলতে যে আগে ওখানে নাচতো, ওখানে নাচ অনুষ্ঠান হতো ওখানে। তো ওটার একটা হিস্ট্রি আছে যে একজন যে নাচে মেয়েরা, একবার তাকে সবাই রাত্রেবেলা তাকে হ্যারাস করে, এবং বেসিক্যালি ওখানে খুন হয় জিনিসটা। তারপরে বাইজি ঘরটা শাটডাউন হয়ে যায়। তো অনেকদিন পরে এখন রিনোভেট করে বাসা টাসা নিয়ে আসছে। তো আমার ফ্রেন্ডরা ওরা বলতো যে এখানে এখনো নুপুরের আওয়াজ পাওয়া যায়, সবকিছু পাওয়া যায় এখনো। তো
তো আমরা যখন দুজন ফ্রেন্ড ওর বাসায় থাকতে গেলাম, আমরা গেলাম দেখতে ওখানে। তো ওর এক বাসায় একটা যে কাজের মেয়ে, আমরা সব সময় দেখি যে আমরা ওখানে 3 জন আছি, সে সব সময় 4 জনের খাবার সার্ভ করে। আমরা চা চাইলে সে 4 জনের চা সার্ভ করে। তো ওকে জিজ্ঞেস করলে আমার ফ্রেন্ডরা সবসময় বলে যে না, ও সব এরকমই বেশি বেশি সার্ভ করে, অনেক খাবার নষ্ট করে। তা আমরা যেদিন গেলাম সেদিন আমরা বলে দিয়েছি যে থাকুক, দরকার নেই, এত বেশি খাবার সার্ভ করার দরকার নেই, খাবার নষ্ট করা তো ঠিক না। তো আমরা ওখানে ওর বাসায় থাকতে তখন রাত 3টার সময়, ঠিক ঘড়ির কাটায় কাটায় তখন যখন 3টা বাজে, তখন চিৎকার চেঁচামেচি, হুড়াহুড়ির বাইরে। আমরা দৌড়ায় যখন যাই তখন ঠিক যে ঘরটার আগে লোকেশনে বাইজি ঘরটা ছিল ওখানে যাই আমরা, এবং ওখানে যাওয়ার পরে আমরা ওই কাজের মেয়েটাকে আনকনসিয়াস দেখতে পাই। আনকনসিয়াস দেখে তারপরে রাত্রেবেলা তাকে হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি করা হয়, এবং সকালবেলা সে অনেক সরি বলতে থাকে। সে সবসময় বলে যে আমি খাবার দিইনি, তাই আমার সাথে এরকম হয়েছে। সো বেসিক্যালি এখনো পর্যন্ত আমরা জানি না ওটা কি হয়েছে, আলটিমেটলি ওখানে কি হলো, তার খাবারটা কি সে তার জন্যই ছিল বা সেই আসলে সেন্স করতে পারতো কিনা, এখন পর্যন্ত আমরাও জানি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের দুটো ঘটনা পেলাম আমরা, এবং আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনাদের বেশ কিছু SMS আসছে, সেই SMS গুলো নিয়ে ফিরে আসছি। তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি লাগবে আমাদের, এবং তারপরে আবারও ফিরে আসছি। আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং চলছে ভূত FM হাউন্ডেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 1:23। আমরা আবারও ফিরে এসেছি আমাদের প্রথম রাউন্ডের, ফার্স্ট রাউন্ডের আরো একজন অতিথির কাছে। আপনার নামটা আরেকবার একটু বলবেন। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া, আমি শাফত কবির, ব্র্যাক ইউনিভার্সিটি আর্কিটেকচার ডিপার্টমেন্ট। সো আমরা তার পরবর্তী ঘটনায় যাব। উনি একটু কনফিউজ, ওনার দুটো ঘটনা আছে, কোনটা বলবেন আসলে। অ্যাকচুয়ালি তো যেটা আপনার মনে হয় আপনি সেটাই বলেন, অসুবিধা নেই। আচ্ছা, এই ঘটনাটা হচ্ছে ইটস মোর অফ লাইক, আমি আজকে সকালবেলায় আফটার রাসেল ভাইয়ের সাথে কথা বলার পরে আই ট্রাই টু গো টু মাই মামা। আমার মামা হিজ এ লয়ার, তো ওনার সাথে সকালে কনভারসেশন হচ্ছিল। তো হি হ্যাড সাম এক্সপিরিয়েন্সেস। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে মামা, ডু ইউ হ্যাভ এনি স্টোরি হুইচ ইজ ভেরি অথেন্টিক? তো বললো হ্যাঁ আছে, বাট ইউ ক্যান টেল এনিওয়ান। আই সেড আই এম গোনা টেল টু এভরিওয়ান। তো দেন হি টোল্ড মি নাকি ঘটনাটা কি হয়। তো এটা ইটস ব্যাক ইন 1992 বা 91 এরকম সময়ের ঘটনা। I was young then, I don't know anything about it. এই সময়টা মামা গট ম্যারিড, তখন মাত্র বিয়ে করেছে, এন্ড মামা মামি দুজনই লয়ার। তো এটা হচ্ছে তেজকুনি পাড়ার একটা ঘটনা। তেজকুনি পাড়াতে ওয়াজ মামার শ্বশুর বাড়ি। তো ওখানে সবাই একটা জিনিস এক্সপিরিয়েন্স করতো, যে ওরা সবাই উঠানে সামনে যে জায়গাটা থাকে ওখানে দাঁড়িয়ে আছে সবাই, কোথা থেকে ইট পাথর ছুঁড়ে মারছে কে জানে। তো ছুঁড়ে ছুঁড়ে বারবার পড়ছে, কিন্তু আশেপাশে কাউকে দেখা যায় না। তো এটাতে মানে এত বেশি ডিস্টার্বিং ছিল যে দে হ্যাড টু ডু আ পুলিশ, মানে দে হ্যাড টু কল দ্য পুলিশ আর কি। ওখানে থানা থেকে পুলিশকে আনা হলো। পুলিশ আসে, এসে বলে কোথায়, তখন ঘটনাটা শুরু হয়নি ওই সময়টা জন্য, এখন পুলিশ এসেছে। তো বলে যে হ্যাঁ এখানে তো এরকম হচ্ছে, আমরা তো রেগুলার পাচ্ছি, আপনি থাকেন, দেখেন আসবে। হঠাৎ করে ইট স্টার্টেড, ইট ওয়াজ আ রেইনি ডে, তখন অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু পাথর যেগুলো পড়ছে এগুলো শুকনা, সো ইটস সামথিং ডিফারেন্ট। তো পুলিশ অনেকক্ষণ ধরে দে ট্রাইড দেয়ার বেস্ট, বাট ওরা তারপর বললো যে ভাইয়া এটা তো অন্যরকম কোনো কিছু, মানে এটা আই ডোন্ট থিঙ্ক সো কোনো মানুষ এখানে আশেপাশে করতেছে, বিকজ এগুলো পুরো এলাকাটা খালি তখন, আর ওই এরিয়াটা তখন একদম খালি ছিল। উনি ওয়েলনেসে বললো যে স্যার এটা অন্য কাহিনী, এখানে এটা অন্য কোনো ঘটনা ঘটতেছে, এখানে কোনো মানুষ তো নেই। তো উনি চলে যায় আর কি পুলিশ ওখান থেকে। তো এই ডিস্টারবেন্স থেকে বাঁচার জন্য আমার বড় আব্বা, অ্যাকচুয়ালি আপন না, বাট উই আর ভেরি ক্লোজলি অ্যাসোসিয়েটেড, বড় আব্বা মামারা ওনাকে নানা ডাকতেন। হি ওয়াজ এ ভেরি পায়াস ম্যান, মানে উনি অনেক বেশি মানে স্পিরিচুয়ালি অনেক স্ট্রং ছিল। তো উনি থাকতেন রংপুরে। তো হার ডটার ওয়াজ দি মেম্বার অফ দি পার্লামেন্ট ওই সময়। তো তখন পার্লামেন্টে উনি বেড়াতে এসেছেন, তখন নানাকে বলে মামা যে নানা এরকম একটা ঘটনা, ওখানে বাসায় কেউ থাকতে পারতেছে না। নানা বলে আমি আসবো, আমি কালকে আসবো। তো ওদিন রাতেই যেদিন আমার সাথে কথা হয়, তো ওখানে বসে আছে, তখন ঘরের ভিতরে দেয়ার ওয়াজ এ ডক্টর, দিদার মামা, উনি বসা ছিলেন, আমার মামা হিজ এ লয়ার, সবাই বসে আছে ঘরে। এমন সময় বাসার ভিতরে এবার রুমের ভিতরে পাথর পড়া শুরু হয়েছে। পাথর পড়া শুরু হওয়াতে তো ওনাদের একটু ইয়ে লাগলো, সন্দেহ হলো যে কাজের বুয়ার দিকে একটু তাকাই দেখি, অ্যাকচুয়ালি ইজ শি ডুইং দিস নটোরিয়াস থিংস অর নট। হ্যাঁ, তো তাকিয়ে আছে কাজের বুয়ার দিকে, দেখা যায় না ও তো কিছু করে না। এমন সময় হঠাৎ করে একটা বিশাল পাথর পড়লো, পড়ে চারিদিকে একদম ছড়িয়ে একজনের আঙ্গুল লেগে প্রায় আঙ্গুল ফেটে রক্ত বেরোনো শুরু করলো। তো
তো ঠিক এই মোমেন্টে তখন ওরা কি করবে জানে না, ওনারা সবাই যার যার বাড়িতে ফিরে গেল। ওই বাসায় যারা যারা ছিল দেবের মানে ঘুমাতে গেল আর কি, সামহাও ওই অবস্থায় কি করবে, কিছু করার নেই। তো পরের দিন নানা ওনাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলেছে তুমি কিছু কিছু জিনিস অ্যারেঞ্জ করো, আমি আসতেছি। আমি আর বলবো না কি কি রিচুয়ালস গুলো, ওগুলো অ্যারেঞ্জ করো, আমি আসতেছি। অ্যান্ড কল আরেকজন হাফেজ, যে কিনা একটা সূরা পড়বে আর কি। আর ওয়েল আই বি ডুইং দ্য থিংস, আমি যখন এই কাজগুলো করবো সে একটা সূরা পড়বে। আর চারদিকে চারজন দাঁড়ায় থাকতে হবে যারা কিনা একটা জিনিস কি বন্ধক দিতে হয়, আই এম নট শেয়ারিং ইট, বাট বন্ধক দিতে হয় আর কি। ঠিক পরের দিন এভাবে আসলো, এসে উনি ঘরে বসেছেন, বসে উনি একটা ধ্যান করেন। ধ্যান করার মধ্য দিয়ে উনি হঠাৎ করে উঠে গেলেন, উঠে বাড়ির বাইরে এসে বলেন না আমি আরেকদিন আসবো। সবাই কনফিউজড, ওনার জন্য সবাই বসেছিলেন, উনি হঠাৎ করে উঠে চলে যাচ্ছেন। হি ওয়াজ দি অনলি এক্সপেকটেশন। বলেন আমি আরেকদিন আসবো, উনি না বলেই বের হয়ে গেছে যে কবে আসবেন। তো না বড় আব্বা, আমার বড় আব্বু মানে ওনার নানা বের হয়ে গাড়িতে উঠে তখন বলছে আমার মামাকে যে সেলিম বাসার ভিতরে বলা যাবে না, তাহলে দে ওন্ট বি দেয়ার, তো আমি কালকেই আসবো, কালকে রাতে আসবো। তো তুমি আমাকে কালকে রাতে পার্লামেন্ট থেকে উঠে নিয়ে এসো বাসা থেকে। তো তেমনই হইলো, সবভাবে অ্যারেঞ্জ করা হলো। তো আসছে উনি, আসার পরে উনি বাসায় ঢুকে সবার গা বন্ধ করে দিয়েছে, মানে সবাইকে একদম সুরে পুরে। কারণ এরকম টাইমে নাকি এরা সব দৌড়াদৌড়ি করে, অনেকে গেটা স্ল্যাপ জোরে জোরে থাকলে অসুস্থ হয়ে যায়। এরকম সময় উনি যখন দোয়া মানে শুরু করেছে ওনার দোয়া সবকিছু, ওখান থেকে ওই যে হাফেজ এসেছেন উনি সূরা পড়ছেন। তো উনি এবার বাইরে যেখানে পাথরগুলো পড়ে উঠানের ওখানে এসে বসেছে। ওখানে এটা হচ্ছে বাংলো টাইপের তখনকার বাসা, মানে হাফ ব্রিক হাফ মানে ইয়ে করা আর কি, ছন দিয়ে করা। তো বাইরে বসেছে, বসার পর ওখানে অনেক কাঁঠাল গাছ, আম গাছ এবং নানান রকমের গাছ ছিল আর কি। তো যখন পড়া শুরু করেছে তখন এই গাছগুলা বাড়ি দেওয়া শুরু করছে, মানে একটার সাথে মনে হচ্ছে এটা বাড়ি খাচ্ছে, সব কাঁপছে। বাসার ভিতরে কি জানি চিকা থাকে না, চিকার মতো এরকম অনেক কিছু দৌড়াদৌড়ি করতেছে, মানে একটা মানে ইট ওয়াজ আ ভেরি ব্যাড ফিলিং আর কি। তো মামা ইজ মানে আমি জানি হিজ একটু ভীতু টাইপের আর কি। তো হি ট্রাই টু রান, উনি ভয় পেয়ে গেছে একটা সময়। আমি দৌড় দিই, তখন ওনার হাত ধরে ফেলছে না, বলছে ভুলে এই কাজ করো না, দৌড় দেওয়ার আগেই, তাহলে কিন্তু থাপ্পড় খাবা। আর তখন ওটা খেয়ে গেলে তখন খুব বাজে অবস্থা হয়ে যাবে, এগুলো করো না, তুমি থামো বসো। তো বলেছিল যখনই ওই হাফিজের দোয়া পড়াটা শেষ হবে ওই মুহূর্তে ওই হাফিজ আজান দিবে, আজান দেওয়ার সাথে সাথে ওই জিনিসগুলো পুঁতে ফেলতে হবে। ঠিক এমন সময় শেষ হলো, শেষ হওয়ার সাথে সাথে হাফিজ ওরা সবাই পুঁতে ফেললো এবং পুরা বাসাটা মানে যে একদম তোলপাল, মানে চারিদিকে বাড়ি বাড়ি খাচ্ছে, সবকিছু হচ্ছে, এগুলো সব থেমে গেল, একদম স্টপ। তো তখন সবাই বললো হ্যাঁ আপনাদের বাসায় এখন আর কোনো ঝামেলা হবে না। নানা বললেন তো ঠিক আছে, তাহলে আপনারা থাকেন, এভাবেই থাকুন, দ্য হাউস ইজ নাও ভেরি ফ্রি ফ্রম অল দিস থিংস, আপনার সমস্যা নেই। তো বলে যখন গাড়িতে করে মামা ওনাকে বাসায় নামায়, মামা বাসায় যাবে। তো মামা বাসায় যাওয়ার আগে ওনাকে যখন নামিয়েছে উনি বলছে তুমি একটু সাবধানে যাও সেলিম, তুমি একটু সাবধানে যাও, বিকজ পরে বলবো আমি তোমাকে, তুমি সাবধানে গাড়ি আস্তে আস্তে চালাও। কেন বলতেছি আমি তোমাকে পরে বলবো। তো আমার আস্তে 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 গাড়ি চালা যাচ্ছে। প্রায় 7-8 মিনিট 10 মিনিট পরে পুরো বাসার কাছাকাছি, প্রায় খুব একটা দূরে না, হয়তো 3 কিলোমিটার দূরে বাসা, টাপ করে গাড়ির উপরে, ইট ওয়াজ আ ডাটসন তখনকার সময়, গাড়িটা লোহার ওই যে ডাটসন গুলো ছিল, টাস করে একটা বাড়ি হলো উপরে, মানে বাড়ি খেয়ে মনে হলো গাড়িটাকে কিন্তু উল্টাই ফেলে দিচ্ছে। I was very scared, he was মানে very very scared, মানে এত জোরে বাড়ি দিয়েছে আর এমন করতেছে গাড়িটা, মানে he somehow managed to go home। এরপরের ঘটনাটা হয়নি। পরদিন সকালে যখন আমার প্রায় 10 o'clock he got a call, নানা ফোন দিয়ে বলছে যে বেঁচে গেছো, অসুবিধা হয়নি, ঠিক আছে বেঁচে গেছো, অসুবিধা হয়নি, সো ইনশাল্লাহ এটা কোনো সমস্যা করবে না তোমাদেরকে, হোপফুলি। আর এটাই এখানেই শেষ করছি আমি। থ্যাংক ইউ সো মাচ আসল ভাইয়া, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা পরে একটা ঘটনা শুনলাম এবং তারপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের মধ্যে আবারও জয়েন করছেন এই মুহূর্তে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন? আমি ইফরাজ, আমি আসছি বেলিরোড থেকে। ওকে, আমরা ঘটনায় চলে যাই। বেসিক্যালি ঘটনাটা হলো ইট ওয়াজ ব্যাক ইন 2007 or 2008। আমি আমার কাজিনের বাসায় গিয়েছিলাম। সো রাতের বেলা সে ফোনে কথা বলছিল, আর বেশ সামার টাইম ছিল। তো আমি ভাবলাম যে ভালো বাতাস হচ্ছে বাইরে, আমি ওকে বললাম যে আমি যাই ছাদে থেকে ঘুরে আসি। তখন বাজে 2:30 কি 3টা এরকম টাইম হবে। সো আমি গেলাম ছাদে গিয়ে আমি একটা কর্নারে গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়ায়, লাইক আমি দেখলাম ভালো বাতাস আসতেছে, ইট ওয়াজ গুড। হঠাৎ করে আমি একটা খুব ডিপ একটা ভয়েসের হামিং সাউন্ড শুনলাম। সো আমি ভাবলাম হয়তো বা আমি অন্য কিছু হয়তো ফিল করতে পারি, বা ইট ওয়াজ সামথিং এলস। আমি অত ধ্যান না দিয়ে পরে যখন সেকেন্ড টাইম আবার পাই, আমি আশেপাশে তাকানো স্টার্ট করি। তখন আরেক কর্নার থেকে
দেখলাম একটা গাছ, আর গাছে আমি একটা ক্যারেক্টারাইজেশন দেখলাম, যেটা ফিগার খুবই কালো, আর এমন মনে হচ্ছে যে পুরা বডি তার লোমে ভরা। সো আমি না ঠিক তখন বুঝতে পারলাম না যে এটাকে আমি হ্যালুসিনেট করছি আর এটাকে আমি রিয়েলে দেখছি। সো যেটা হলো, আমি অত বেশি পাত্তা না দিয়ে আমি আবার একা একা দাঁড়ায় আমি গান টান শুনে থাকলাম। তো পরে দিয়ে আমি যখন মাথার মধ্যে আমার খেয়াল আসলো যে না আবার দেখা দরকার জিনিসটা, আমি ভালো মতো তাকায় দেখলাম। আমি যখন ভালো মতো দেখলাম, দেখি জিনিসটা হাত পা নাড়াচ্ছে, মানে ইট ওয়াজ ভেরি স্ক্যারি। সো পরে আমি করলাম কি, জিনিসটা যেহেতু ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম এরকম কোনো কিছু আমি দেখলাম, আমি পরে ডিসাইড করলাম যে আমি নিচে নামা যাওয়াটাই বেটার হবে। নিচে নেমে গিয়ে আমি কাজিনকে বলবো, তখন থেকে আমার কাজিন ঘুম। সো পরে সকালবেলা উঠে আমি কাজিনকে বললাম যে তোদের ছাদে আমি এরকম একটা জিনিস দেখলাম, তোরা কি কোনো সময় এরকম কিছু দেখছিস নাকি? তখন আমার কাজিন বলল যে আমাদের বাসায় এরকম অনেক প্যারানর্মাল জিনিস হয়, এরকম অনেক অ্যাক্টিভিটিস দেখা যায়, বাট আমরা কোনো সময় জিনিসটার অ্যাকচুয়ালি কোনখান থেকে জিনিসটা আসছে বা কেন হচ্ছে কোনোদিন খুঁজে পাইনি। সো পরে আমরা কথা বলতে বলতে আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতেছিলাম, তখন তাদের বাসার একটা বুড়া কেয়ারটেকার ছিল। মানে ভাবলাম তাকে জিজ্ঞেস করি যে ছাদে আপনাদের এরকম কোনো কিছু হয়েছিল নাকি? সো বুড়া কেয়ারটেকারটা সেদিন বলল যে অ্যাকচুয়ালি যে গাছটা থেকে এই জিনিসটা দেখা গিয়েছে, গাছটার নিচে ছিল একটা কবর, আর ওই জায়গাটাতে পিছনের বিল্ডিং এর পেছনের জায়গাটাতে কোনোদিন কাউকে যেতে দেওয়া হতো না, জাস্ট বিকজ খালি ল্যান্ডলর্ড আর ওই সাইডের মানুষরাই জানতো এই জায়গাটার মধ্যে কবর, এই কারণে এটা রেস্ট্রিক্টেড একটা প্লেস ছিল। আর কবরটা ছিল হলো কি, বাসাটা যখন কনস্ট্রাক্টেড হয় তখনকার সময় একটা লেবার সুসাইড করে। এখন কি কারণে সুসাইড করে তা কেউ জানে না। সো এটা যেহেতু পরে অন্য কোনো পুলিশ কেস যেন না হয়ে যায়, দ্যাটস ওয়াই ওই রিজনটাতেই তাকে ওই জায়গাটাতে কবর দিয়ে একটা গাছ দিয়ে দেওয়া হয়েছে, যেন গাছের জায়গা তো আর কেউ যাবে না। গাছটা বেসিক্যালি কৃষ্ণচূড়া গাছ মেবি। তো পরে দিয়ে দারোয়ানটা বললো যে এই বিল্ডিং এ এরকম অনেক কিছু হয়ে থাকে। পরে কাজিনরা বাসা ছেড়ে দিল, এরপরে দ্যাটস দ্য স্টোরি। ওকে, আমরা নেক্সট ঘটনায় চলে যাই। আমাদের হাতের সময় বেশ কমে আসছে এখন। আমরা নেক্সট আমাদের যে অতিথি আছেন তার সাথে একটু পরিচিত হই। আপনি প্লিজ বলবেন যে আপনার নাম কি এবং আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম আলবেনিজাম নাফি, আমি মোহাম্মদপুর থেকে এসেছি। ওকে, আমরা ঘটনায় চলে যাই। আচ্ছা, ঘটনাটা বলার আগে আমার আসলে এই ঘটনাটা দিয়েই আসলে আমার মানে অন্য কিছুতে বিশ্বাস, মানে যেগুলাকে বর্ণনা দিতে পারে না জগৎ, সেই জিনিসগুলোর উপর বিশ্বাস আসলে এই ঘটনার পর থেকে। জিনিসটা হয়েছিল আমার এক বন্ধুর বাসায়। একদিন সন্ধ্যাবেলা, ওর বাসার আগে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটা দিই। ওর বাসাটা হয়েছে মাজার রোডে, মিরপুর, এবং আমি যতটুকু শুনেছি যে ওর বাসার নিচে গণকবর ছিল এবং ওইটার উপর ঢালাই দিয়ে ওটার উপর বাড়ি তুলেছে। সো সেই জায়গায় আসলে মানে ওদের ওখানে অনেক কিছু হতো, অনেক কিছু শুনেছি, কিন্তু আমি কখনো দেখিনি। তো ফার্স্ট টাইম যখন ওর বাসায় যাই সন্ধ্যার দিকে, ওর বাসায় অনেকক্ষণ ছিলাম, আড্ডা দিয়ে রাত্রেবেলা তখন ফিরার পথে ওর বিল্ডিংটায় বেসিক্যালি 3 তলা পর্যন্ত, মানে 2 তলা পর্যন্ত মানুষ আছে। ওর নানি থাকে আর 2টি গার্ড থাকে, এবং 3 তলা থেকে 5 তলা পর্যন্ত পুরো বিল্ডিংটা খালি, এবং ওটা অনেকদিন খালি ছিল। সো এরই মধ্যে যাওয়া ওখানে। তো রাত্রেবেলা যখন ফিরার পথে লিফটের রুম, মানে সিঁড়ি ছাদ থেকে বের হওয়ার সময় লিফটের যে খালি জায়গাটা থাকে, লিফট এখনো লাগানি, মানে জায়গাটা খালি আছে, ওখানে একজন বয়স্ক লোককে দেখতে পেলাম। তো দেখা মাত্র আমি তাকে সালাম দিলাম, সালাম দিয়ে নিচে নামা শুরু করলাম। তো যখন নিচে নামি তখন আমার বন্ধু আমার দিকে তাকে একটা হাসি দিল, হাসি দিয়ে ও নিচে নামতেছে আমার সাথে। তো তখন কিছু বলেনি। নিচে যখন নামলাম, মানে ওর নানু বাসার মানে 2 তলা পর্যন্ত যখন আসলাম, তখন আমাকে বলতেছে যে আচ্ছা তুই তখন কাকে সালাম দিলি বা কিছু বলেছিলি? আমি বললাম হ্যাঁ সালাম দিলাম, একজন বয়স্ক লোক ছিল। তখন ও আবার হেসে বললো যে আমার তো আসলে বাসায় 3 জনই মানুষ, আমার নানু আর 2টি গার্ড, আর কেউ নাই। প্রথমে বিশ্বাস করতে আসলে কষ্ট হচ্ছিল। পরে নিচে গেলাম, আমি আসলেই 2জন গার্ডকে দেখলাম, গাড়ির সাথে দেখা করালো। পরে উঠে দেখলাম ওদের বাসা আসলেই কেউ নেই, পুরোটা বাসা খালি। এবং ওই দিনটার পর থেকে আসলে ওই যে চেহারাটা, ওই লোকটাকে মানে কখনো ভুলতে পারিনি। ওই লোকটা ওখানেই ছিল এখনো। যেমন ওর বাসার অনেক কাহিনী শুনি, ওর যেমন ওর রুম থেকে প্রায় এখনো শব্দ পায়। এমন হয়েছে যে ওর বাসায় হয়তো রুমে বসে আড্ডা মারছি, শব্দ হচ্ছে, গান টান শুনছি, হঠাৎ করে সবকিছু বন্ধ করে দিচ্ছি, যে
কিসের যেন আওয়াজ আসছে। ও যেমন বলে যে ও অনেক রকমের আওয়াজ পায়, এগুলা শোনার জন্য আসলে। ওকে, আমরা আরো একটা ঘটনা শুনলাম। আমাদের কাছে আরো বেশ কিছু SMS রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সাজ্জাদ পারভেজ আমাদের SMS করেছেন কুষ্টিয়া থেকে, তাজবীর আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন খুব ভয় লাগছে এবং মাসুমের প্রশংসা করেছেন। মহাখালী থেকে আমাদের আমাদেরকে মহাখালী মাইজদি আছে, নোয়াখালী মাইজদি থেকে আমাদের SMS করেছেন শিলা, ঘুরতে অসম লাগছে তার কাছে। দিদারুল আলম আমাদের SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে, আমাদেরকে SMS করেছেন ফয়সাল ঘোড়াশাল থেকে, আমাদেরকে SMS করেছেন হৃদয় নারায়ণগঞ্জ থেকে, জীবন আমাদের মোহাম্মদপুর থেকে SMS করেছেন, তিনি এবং তার ওয়াইফ তন্নি একসাথে প্রোগ্রাম শুনছেন। HM হৃদয় ও মিথু আমাদের SMS করেছেন, সুস্মিতা বণিক আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে মনে হয় রাতের বেলায় ঘুমোতে পারবো না, চিটাগং থেকে SMS করেছেন তিনি। মোহাম্মদ রাজীব হোসাইন আমাদের SMS করেছেন, SMS করেছেন কবির জিঞ্জিরা থেকে, আমাদেরকে প্রথমা SMS করেছেন এবং SMS করেছেন আমাদেরকে শুভ্র, SMS করেছেন শাহিন মীরাবাজার থেকে, আমাদেরকে এছাড়াও অদিয়ত SMS করেছেন পল্টন থেকে, কবির আমাদের SMS করেছেন, SMS করেছেন সাব্বির, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তিনি একটু চেঞ্জ করতে বলছেন মাঝে মাঝে। এছাড়া আমাদেরকে SMS করেছেন সাব্বির ময়মনসিংহ থেকে, আমাদের ময়মনসিংহ পুলিশ লাইন থেকে রিফাত SMS করেছেন, রূপম SMS করেছেন আমাদেরকে, শামীম SMS করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি সুমনা গাজীপুর থেকে, জুয়েল আমাদের SMS করেছেন, জুয়েল, সানি, জনি সবাই আরো অনেকে, শাহিন SMS করেছেন আমাদেরকে, এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আচ্ছা আরো অনেকেই, তার মধ্যে হচ্ছে শিহাব ওকে শিহাব এবং ফয়সাল SMS করেছেন আমাদেরকে সিলেট থেকে। আপনি যদি SMS করতে চান তাহলে SMS করুন, মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নম্বরে। একটা ছোট্ট বিরতিতে যেতে হবে আমাদের এবং বিরতির পরে আবার একটু পরেই ফিরে আসছি। তো আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সবসময় রেডিও ফুর্তি ঘড়িতে সময় রাত 1:42। আমি রাস্তায় আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমরা চলে যাচ্ছি সরাসরি ঘটনায় এবং এই মুহূর্তে আমার সাথে ঘটনায় আবারও ঘটনা শেয়ার করছেন। আপনার নামটা একটু বলুন প্লিজ। শাফাত কবির। ওকে, তো কবির তার নেক্সট ঘটনাটি শোনাচ্ছেন। এটা খুব ছোট একটা ঘটনা, একটা টি স্টেটের, এবং আমরা চলে যাই ঘটনায়। আচ্ছা, ঘটনাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি আমার ফ্রেন্ড এহসান জাস্ট স্ট্যান্ডিং নেক্সট টু মি, আর আমার ফ্রেন্ড আবিদ, আমরা সবসময় সব জায়গায় মানে উই রোম অ্যারাউন্ড আ লট, এখানে ওখানে নেই। তো এহসান ওনস আ টি গার্ডেন অ্যাকচুয়ালি। তো ওই টি গার্ডেনটা কাইন্ড অফ বিট হন্টেড, একটু হন্টেড আর কি। আমি এটা জানতাম না। তো ওইখানে আমরা লাস্ট ইয়ারে 2012 সবাই একসাথে যাই। ওখানে যাওয়ার পরে তো ওখানে যে ওই যে টি গার্ডেনে যারা কাজ করে আর কি, তো ওরা এসে ওকে বলে যে ছোটবাবু আপনি রাত হয়ে গেছে, আপনি বাইরে যেন না বেশি একটা, হ্যাঁ আপনি এখানে থাকেন, কিছু লাগলে আমাদের ওখানে দাঁড়ো আছে, ওকে বলেন, ও আপনাকে হেল্প আউট করবে। তো আবিদ ইজ ভেরি ডিসিপ্লিন ভাই। তো ও সবসময় মানে খুব তাড়াতাড়ি ঘুমায় যায়। তো আশা করে বলে আমার এখন আড্ডা মারার কোনো ইচ্ছা নেই, আমি ঘুমাতে গেলাম। তো ও ঘুমায় যায়। আমি আর এহসান বাইরে বসে একটা বড় একটা বাংলো, তো বাংলো বসে গল্প করতেছি। তো আমরা অ্যাকচুয়ালি ভৌতিক কোনো গল্প করতেছি না, এমন কোনো গল্প করতেছি না, জাস্ট র্যান্ডম চ্যাট। তো হঠাৎ করে দেখি একটা কান্নার শব্দ পাওয়া যাচ্ছে। তো জাস্ট কান্নার শব্দটা অনেকক্ষণ ধরে পাচ্ছিলাম, দেখি ইট ওয়াজ ভেরি ইরিটেটিং। হ্যাঁ, কে কাঁদতেছে এত রাতে, এখানে থেকে কাঁদার কথা না। তারপর আমি আর এহসান একটু সামনে হেঁটে যাই, যে জাস্ট যেখানে টি গার্ডেনটা শুরু হয়ে গেছে রাস্তার পরে, ওখান থেকে শব্দটা আসতেছে। তো যে একটু কাছে যাই, আর কেউ কাঁদে না। আবার ঘুরি, তো ঘুরে দেখি যে কোনো শব্দ নেই। তো আবার ঘুরে দেখি আবার কাঁদছে, মানে একটা ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট আর কি। ভেরি মানে আনইজি একটা ফিলিং হচ্ছিল। প্রেজেন্স অফ সামথিং ওয়াজ বিং ফেল্ট। কিছু একটা আছে, আর কেউ ওখানে যে দুষ্টামি করবে এরকম কারো সাহস নেই অ্যাকচুয়ালি। তো ঠিক আমি আর এহসান ঘুরে জাস্ট আসবো, এমন সময় মানে এত বিকট একটা চিৎকার দিল। এই চিৎকারটা অ্যাকচুয়ালি ইটস নট পসিবল ফর এনিওয়ান টু এক্সপ্লেইন। এই যে কেমন এক ধরনের চিৎকার, মানে আর কিছু বলার ছিল না আমাদের। আসলে এত ভয় পেয়ে গেছে। এহসান বিং এ মেডিকেল স্টুডেন্ট, ও বলতেছে দোস্ত আমি আজকে মানে ফার্স্ট টাইম বলবো যে অ্যাকচুয়ালি আই হ্যাভ নাথিং টু ডু। ও জাস্ট দৌড় দিল একটা আমার সাথে, and we just ran into the house and that was the end of the story. Thank you so much Asad, thank you so much. You are most welcome. আমরা নেক্সট টাইম আবার আপনাকে কল করবো, যদি হাতে আজকের সময় নেই, যদি এরপরে ঘটনা থাকে ডেফিনেটলি আপনার কাছে আবারও ফিরে আসবো, আমরা আপনাকে নিয়ে আসবো আমরা আর কি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনা, তার কিছু SMS পড়ে ফেলতে হবে। তার আগে যাই আমাদের ফেসবুক ফ্যান পেজে
মেসেজে, এবং আমাদেরকে প্রদীপ সাহা SMS করেছেন, লিখেছেন ভূতাতন রক্স, তিনি এবং তার দাদা শুনছেন আমাদেরকে। এছাড়াও SMS করেছেন ওয়াসিফুর, আমাদেরকে ওয়াসিফুর SMS করেছেন, এবং ওয়াসিফুরের SMS আমি দেখতে পাচ্ছি যে আচ্ছা আমি পড়তে পারলাম না, সম্ভবত তিনি ইন্ডিয়া থেকে SMS টি করেছিলেন। আমরা আবারও ফিরে আসছি আমাদের ফেসবুকে যারা SMS করেছেন তাদের কাছে। তবে আপাতত আমাদের যারা SMS করেছেন সেখানে আমি যাচ্ছি। দিদারুল আমাদের নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে হাসেম। এছাড়া আমাদেরকে প্রথম SMS করেছেন, আচ্ছা আমাদেরকে SMS করেছেন শাওন উত্তরা থেকে আমাদেরকে। আচ্ছা অনেকে নামটা শুরুতে লিখছেন না, যার জন্য নামটা শুরুতে না লিখলে আমাদের প্রবলেম হয়ে যায় পড়তে, এবং আমরা প্রথমে যেটা লিখেন আপনি সেটাকে নাম বলে ধরে মুশকিল হয়ে যায় এখানে। হামজা আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে সাইলেন্ট বয় জনি ফ্রম, পড়তে পারলাম না। আবুল হোসাইন আমাদের SMS করেছেন যশোর থেকে। এছাড়া আমাদেরকে শুভ SMS করেছেন আমাদেরকে SK ফ্রম চিটাগং। আমাদেরকে লাবিব SMS করেছেন আমাদের ফারা খিলগাঁও থেকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ফয়সাল ঘোড়াশাল থেকে। তহিদুল আমাদেরকে SMS করেছেন শুভ SMS করেছেন আমাদেরকে। এছাড়াও আরো অনেকেই, সাউন্ড সহ আরো অনেকেই। আপনি যদি SMS করেছেন তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে জয়েন করছেন, আপনার নামটা একটু বলবেন এবং প্লিজ জানাবেন যাতে জায়দাদ বসুন্ধরা স্টেশন থেকে এরিয়া থেকে এসেছি। তো আমরা আজকে আমি যে স্টোরিটা শেয়ার করব সেটা শুরু হয়েছিল গত বছর সেপ্টেম্বর থেকে। আমরা ফ্রেন্ডরা মিলে আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে একটা প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিম বানাই, জাস্ট ফর ফান এন্ড এভরিথিং। তো শুরুর দিকে এটা মজাই লাগছিল করতে। যেটা হয় ফার্স্ট ইনভেস্টিগেশন আমাদের অ্যাপার্টমেন্ট বিল্ডিং ছিল বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে। তো সেখানে ফার্স্ট দিন আমরা যখন যাই বাসাটা খালি পড়েছিল, এবং বাসাটা হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড আমি একটু বলে দিই। সে বাসাটায় ভাড়া হচ্ছিল না, এবং ভাড়া না হওয়ার রিজন হচ্ছে গিয়ে সেখানে যে মালিক ছিল সে একটা কুকুর পালতো। কুকুরটা রুমের মধ্যে, বাসা খালি ছিল, খালি বাসায় কুকুরটা আর কি রুমের মধ্যে মরা পাওয়া গিয়েছিল, এবং উইচ ওয়াজ যে কুকুরটার ঘাড় ভাঙা ছিল। দ্যাট ওয়াজ দ্য উইয়ার্ড পার্ট। তো আমরা এখানে যখন যাই তো ইনভেস্টিগেশন করার জন্য আমরা আমাদের বেস ক্যাম্প বানাই একটা, এবং বেস ক্যাম্পটা বাসাটা প্রায় 2000 থেকে 2500 স্কোয়ার ফিট হবে। তো একটা কর্নার রুমে আমাদের বেস ক্যাম্প থাকে। তো যখন ফার্স্ট সেশন আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশনে আমি, আমার ফ্রেন্ড আলভিয়া, একটা ফ্রেন্ড ছিল ইফত, তো আমরা 3 জন স্টার্ট করি। তো যখন আমরা বের হই তখন অ্যাটমসফিয়ারটা একটু চিলি থাকে। তো হয়তো আমাদের আর কি ব্যাক অফ দ্য মাইন্ডে হয়তো ছিল যে আমরা ভয় পাচ্ছি আর সামথিং লাইক দ্যাট। এর জন্য হয়তো আমরা ভাবছিলাম যে ক্রিপি লাগছে, আসলে কি ছিল আমরা জানি না। রুমের টেম্পারেচার অনেক লো ছিল, এবং যখন এগোই আস্তে ধীরে তখন আলবি হঠাৎ আমার পিছন থেকে হাত টান দিয়ে ধরে বলে যে দোস্ত, লাইক আমি জাস্ট ফিল করলাম কিছু আমার পিছন দিয়ে পাস করবো। এন্ড তখন আমি ওকে জিজ্ঞেস করি যে আর ইউ ওকে, এভরিথিং ফাইন। তারপর আলবি ওয়াজ লাইক ঠিক আছে, আমি ঠিক আছি। তো তারপর আমরা ওই রুমটায় যখন আমরা ইয়ে থাকি, যে রুমটা এখানে কুকুরটা মরেছিল, ওই রুমটা যখন আমরা যাই, যাওয়ার পর আমরা সবসময় যেটা করে থাকি সেটা হচ্ছে গিয়ে আমরা কোনো সময় যখন যাই কমিউনিকেট করার ট্রাই করি উইথ দ্য প্যারানর্মাল থিংস এন্ড এভরিথিং। আমরা গিয়ে উই টেল দেম টু গিভ আস সাইন্স, সুইচ অফ দ্য ফ্ল্যাশ লাইট এন্ড এভরিথিং, সুইচ অন দ্য ফ্ল্যাশ লাইট। যখন আমরা যাই আমরা বলি যে এখানে কেউ থেকে থাকেন, আমরা কোনো সারা দিন অথবা কোনো সাইন দিন। ঠিক ওই মোমেন্টটায় আমাদের পাশে বারান্দা ছিল, এবং বারান্দার ওদিক দিয়ে কেউ আসার কথা না, যে কেউ মজা করতে এসেছে আর কিছু এরকম কিছু। 3টা ক্লিয়ার নক ছিল, 1 2 3, 3টা পুরো ক্লিয়ার নক। এবং ওই মোমেন্টে আমি আর আলভি এবং আমরা তিনজনের তাকাই, কিন্তু কিছু বলার থাকে না আমাদের। আমরা জাস্ট স্পিচলেস এন্ড উই জাস্ট ran out from their group। যখন আমরা বেস ক্যাম্পে আসি দৌড়িয়ে, তখন আসার পর যখন সবাইকে জিনিসটা বলি হাঁপাতে সেটা আমাদের সাথে মজা নিচ্ছিল, হাসাহাসি করতেছিল যে কি বলতেছে পাগল ছাগলের মতো কথাবার্তা, এটা কি হবে, এরকম কি হয় নাকি। তারপর আস্তে আস্তে যখন একজন করে ইনভেস্টিগেশন করতে যাচ্ছে অন্যান্য জায়গায় ওই বাসাটা, ওভাবে সব মানে আমরা যখন ফার্স্ট সেশনে যখন ফিল করেছি ওরকম কিছু ফিল করা হয়নি, বাট এরকম হালকা 2-1টা নক হয়তো আশেপাশে বিল্ডিং থেকে আসতেছে। বাট আমরা যে ক্লিয়ার নকটা শুনছিলাম পুরো ক্লিয়ার 1 2 3 ক্লিয়ার 3টা নক ছিল, কিন্তু ওইটা হয়তো যারা 3 জন রুমে ছিলাম আমরা 3 জনই বলতে পারবো, ছাড়া কি বলতে পারবো। তো এরকম ওই রাত চলে যায়, আমরা ইনভেস্টিগেশন করে বাসায় সবাই ঠিক মতো যাই। তো হয়তো পার্সোনালি আমি একটু বেশি ভয় পাচ্ছিলাম, একটু ভীতু প্রকৃতির, এটাকে বলে। তো
হয়তো আমি বেশি ভয় পাচ্ছিলাম। তো আমি অন্যান্য টিমমেটদেরকে আমি বলি যে এরকম যে দোস্ত আমি হয়তো আর করতে পারবো না, আমি রাতের বেলা ঘুমাতে পারতেছি না, রাতের বেলা ছায়া টায়া দেখতেছি, ঘুমাইতে পারতেছি না, আমার মনে হচ্ছে আমার সাথে কেউ এসে বসছে। তো আমার সাথে হাসি একটু মজা নিয়েছিল। পরের দিকে যেটা হয় যে এরকম 1-1.5 সপ্তাহ পর আমি রাতের বেলা রাত তখন 1টা বাজে, আমি ঘুমানোর চেষ্টা করছিলাম বিছানায়। আমি মনে হয় দূর থেকে আমি আজান শুনতেছি। তো আমি যখন বিছানা থেকে বালিশের মাথা তুলি, মনে হচ্ছে আজানটা আর কি নাই, মানে ক্লিয়ার না। যখন মাথায় আবার বালিশের মাথায় ঘুমানোর ট্রাই করে আরো ক্লিয়ারলি শুনতেছি। ঘুম থেকে উঠে আমি আমার একটা ফ্রেন্ড আছে রাফি, আমার টিমমেটই, ওকে ফোন দিই। ফোন দেওয়ার পর ফোন দেওয়ার বেলা হাসাহাসি করছি যে কি বলতেছিস তুই, ভুল ঘুমার কিছু। তোর কথা শুনে আমি ঘুমায় পড়লাম, সাহস পেলাম, ঠিক আছে হয়তো আমার নিজেরই ভুল, তোর থেকে শুনতে পারবো না, আওয়াজ আসতে পারে, আচার মনে হচ্ছে আমার কাছে। ঠিক আর পরের দিন রাতের বেলা সেম কাহিনী, ঠিক সেম টাইমিং, 1:30। ওই মোমেন্টে আর আমি কাউকে কল দিতে পারিনি। যখন এই সেম জিনিসটা হয়েছে আমি উঠে স্ট্রেট বাবার রুমে যাই, বাবা গিয়ে নক করি, বাবা গিয়ে বলি এরকম বাবা এরকম হইতেছে, পাগল টাগল হয়ে গেছি। তো বাবা হাসি করে বলে যে না না কিছু না, ঘুমাও, আর তুমি এই জিনিসটা করো না, তুমি হচ্ছে ফ্রেন্ডরা মিলে করতেছো এরকম প্যারানর্মাল ইনভেস্টিগেশন, জিনিসটা করো না, জিনিসটা ভালো না, খারাপ। তো বাবার কথা যেটা বলছে, বাবার কথা তো আর ফেলতে পারি না। তো ফ্রেন্ডদেরকে বললাম যে আমি আর করতে পারবো না জিনিসটা। তো তারপর ফ্রেন্ডরা বলা আচ্ছা ঠিক আছে, ফ্রেন্ডরা তো শুরুতে একটু রাগ করেছিল আমার উপর, তারপর আমি জিনিসটা বন্ধ করে দিই, আই কুইট ওই মোমেন্টে। এরপরে ওই টিমটা আরো 5 মিনিট ইনভেস্টিগেশন করার পর লাস্ট যে আমি এর মধ্যে যেটা হচ্ছিল যে প্রেজেন্স ফিল করছিলাম, ছায়াটা বাসায় দেখতেছিলাম, জিনিসটা আমার বিয়ের ছিল। তো লাস্ট মোমেন্টে যেটা হয় যে লাস্ট ইনভেস্টিগেশন আমি আবার জয়েন করি ওদের সাথে। ইনভেস্টিগেশন জয়েন করার পর আমরা যে বাসাটা যাই সেটা হচ্ছে পাকিস্তান, আমাদের একটা ম্যাচ গ্রেড ছিল বাসাটা পাশে, ওই জায়গাটা আমার বিল্ডিংটা উঠে। তো বিল্ডিংটা ওঠার পর যে ওনার ছিল, সে ওনারটাকে আমরা কোনোভাবে চিনতাম, এক সোর্সে চিনতাম, ওটা বলতে পারবো না এখানে। তো সেখান থেকে আমরা বাসাটায় যাই। বাসাটা যখন ঢুকি সবচেয়ে ওয়ার্ড পার্ট হচ্ছে আমাদের হ্যান্ডিক্যাম যেটা ছিল, ইকুইপমেন্ট সবকিছু আমরা চেক করে নিয়েছিলাম, আমরা সবসময় চেক করে যাই। যেটা চেক করার পর যখন আমরা ঢুকি বাসাটায়, ঢোকার পর ক্যামেরার ব্যাটারি পুরো লো হয়ে যায়। কিন্তু এর আগে আমাদের 3 ঘন্টা শো করছিল যে 3 ঘন্টা আমাদের ব্যাটারিতে চার্জ আছে, কিন্তু ঢোকার পর দেখছে 7 মিনিট। দ্যাট ওয়াজ দ্য উইয়ার্ড পার্ট। তো আমাদের আবার ব্যাটারি চার্জার নিয়ে আবার চার্জ করতে হয়। এবং যে অন্যান্য রুমে যখন আমরা যাচ্ছিলাম, তো যাওয়ার পর আমরা দেখি যে ওইখানে একটা ছেলে, যেটা ছিল ওই বিল্ডিং এর ব্যাকগ্রাউন্ডের হিস্ট্রি, সেটা হচ্ছে একটা রুমের মধ্যে একটা ছেলে সুইসাইড করেছিল। তো হয়তো সেটা ফ্রাস্ট্রেশনে ভুগছিল আর কিছু। তো সে ওয়ালের মধ্যে সব স্যাটানিক কথাবার্তা লেখা ছিল, সে আল্লাহ বিশ্বাসী ছিল না, সব উল্টাপাল্টা কথাবার্তা লেখা। তো তারপর ওইটা আমরা দেখার পর আমার সাথে যে একটা ফ্রেন্ড ছিল অনিক, সে স্কেপটিক, সেসব কিছু আমরা বিশ্বাস করে না। তো সে আমাকে বলে যে এসব কিছু হয় না, বাদ দে। তো আমি জাস্ট তখন ভুলে যাই জিনিসটা। তো সবচেয়ে উইয়ার্ড পার্ট ছিল ওই ইনভেস্টিগেশন লাস্ট মোমেন্ট আমাদের, সেটা হচ্ছে গিয়ে যে আমার সামনে আমার আর 5 জন টিমমেট, আমার পিছে কেউ নেই, আমার আশেপাশে কেউ নেই, ডানে বামে কেউ নেই, আমার হাতে হ্যান্ডিক্যাম, আওয়াজ দ্য ক্যামেরাম্যান এট দ্যাট টাইম। এবং ওই মোমেন্টে যখন আমি হাঁটছি, আমার লেফট সাইড থেকে, আমি এখন বলতে গিয়ে আমি আসলে কথা হারিয়ে ফেলছি, সেটা হচ্ছে গিয়ে যে আমার লেফট সাইড থেকে আমার গেঞ্জি করে অনেক জোরে টান দেয় এবং আমি 2 ফিট বা 3 ফিট দূরে গিয়ে উড়ে গিয়ে পড়ি। এবং ওই জিনিসটা অ্যাকচুয়ালি ক্যামেরায় ধরা হয়েছিল, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি কট অন দ্যাট টেপ। এরপরে আমি বলতে পারবো না যে কি ছিল, এটা কেন হয়েছিল, আমার টিমমেটরাও ছিল ওই মোমেন্টে। তো দ্যাট ওয়াজ ইট, দ্যাট ওয়াজ মাই স্টোরি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে একদম শেষ মুহূর্তে পৌঁছে গেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আমি যেটা বলছিলাম আর কি, যে অনেকে আপনারা আমাদেরকে SMS করছেন এবং আমি দেখতে পাচ্ছি যে বিবর্ণ স্বপ্ন আমাদের SMS ফেসবুকে কমেন্ট করছেন। আজকের ভূত FM খুব ভালো লাগছে, আজ রাতে আমার ঘুম হবে না, বাসায় একা আছি তাই ভয় লাগছে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে SMS করছেন মোহাম্মদ ওয়াসিফুল জামান, রাজবাড়ির ঘটনাটা তার খুব ভালো লেগেছে, তিনি SMS করছেন ইন্ডিয়া থেকে। ওকে, আমাদেরকে এছাড়াও আরো অনেকেই এখানে দেখতে পাই SMS বললাম আমি, কমেন্ট করেছেন। এছাড়া আমাদেরকে প্রদীপ দাস SMS করেছেন, ইমেল এখানে কমেন্ট করেছেন। আর আমাদেরকে SMS তো অনেকেই করছেন এখনো পর্যন্ত। আমি দেখতে পাচ্ছি তোফাইল আমাদের SMS করছেন আমাদের নিঃশব্দ। এছাড়া আমাদের SMS করছেন সৌরভ, ডোন্ট স্টপ দ্য ফুড লিখেছেন। দিদারুল নারায়ণগঞ্জ থেকে আমাদের SMS করছেন আবির SMS করছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি সাকিব, ফারাবি, হাসিব পল্টন থেকে, তারা 3 জন ভূত FM শুনছেন। আমাদেরকে হাসিম SMS করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও আচ্ছা অনেকগুলো SMS করছেন কবির, এবং সেই বারবার ওই নামটা চলে আসছে আমাদেরকে। এছাড়াও SMS করছেন দেখতে পাচ্ছি আমি শাওন সহ আরো অনেকে। তো যাই হোক, আজকের হাতে একদমই সময় নেই, আগামী সপ্তাহে আবারও কথা হবে এবং সেই পর্যন্ত আমি জানিয়ে দিই যে আমাদেরকে কিভাবে ঘটনা পাঠাতে হবে, সেটা সবচেয়ে বেশি জরুরি। আমাদের ঘটনা পাঠাতে হবে আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwfm@radiofurti.fm। আজকে এইখানে সমস্ত গেস্ট
সাথে উপস্থিত ছিলেন। আমি বললাম যে প্রথম থেকে শেষ পর্যন্ত তারা আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন এবং আশা করছি আপনারা অনেক আনন্দ পেয়েছেন। এবং এইখানে 8জন ছিলেন, তার মধ্যে ছিলেন রাফি, রিফাত, ইফরাজ, আলভি এবং জায়দাদ। তারা সবাই একসঙ্গে, আপনারা বুঝতেই পারছেন যে সবাই বন্ধু বান্ধব এবং সবাই একসাথে এরকম প্রচন্ড ভয় টয় পান এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, সেই জন্য তারা একটা টিম করতে চাচ্ছেন এবং তারা বলছেন যে ঢাকা প্যারানর্মাল সোসাইটি নামে তারা একটা ইনভেস্টিগেশন টিম করবেন এবং তারা এই সমস্ত ব্যাপার নিয়ে বেশ নাড়াচাড়া করতে চাচ্ছেন। তো উইশ ইউ অল দ্য বেস্ট। আশা করছি যে আপনারা ভালোই হবে। আমরা বলে দিই যে আমাদের ভূত এফএম, আমাদের radio4.fm, এখানে আপনি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনাগুলো পাঠিয়ে দিন এবং শুরুতে যদি আপনি উল্লেখ করেন যে এই ঘটনাটি আপনি এসে এখানে শোনাতে চান নাকি আপনি চান যে আমি পড়ে শোনাই, সেটা আপনি শুরুতে উল্লেখ করলে খুব ভালো হয়। আপনি আমাদেরকে অডিও ক্লিপ পাঠাতে পারেন যদি আপনি দেশের বাইরে থাকেন, ডেফিনেটলি সেটা আমাদের জন্য অনেক সুবিধাজনক হয়। এবং আপনারা অনেকেই দেশের বাইরে থেকে রেগুলার আমাদেরকে ইমেল করছেন এবং অডিও ক্লিপ পাঠাচ্ছেন, থ্যাঙ্কস আপনাদেরকে। আর সেই সাথে আগামী সপ্তাহে আশা করছি নতুন বছরে, যেহেতু নতুন ভূত এফএম, সুতরাং নতুন অতিথিদের নিয়ে আবারও ফিরে আসবো। আর সেই সাথে নতুন বছরের শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এখন থেকে, কারণ এটা বছরের শেষ ভূত এফএম। আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুলতে থাকবেন এবং আমাদের জানাতে ভুলবেন না আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লেগেছে। আজকের মতো এখানেই, টাটা।